তো আমরা হচ্ছে আজকে আমাদের নতুন প্রি মেডিকেল ব্যাচ। এখন এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের দুই রকম স্টুডেন্ট আছে। একটা হচ্ছে যারা আমাদের রানিং প্রি মেডিকেল ব্যাচ 6.0 তে ভর্তি আছো, তাদের জন্য কথা থাকবে। আবার যারা 6.1-এ ভর্তি হয়েছে নতুন ব্যাচে, তাদের জন্য কথা হবে। তো আমাদের প্রি মেডিকেল ব্যাচের ক্লাস কিন্তু বেশ আগেই শুরু করার কথা ছিল, কিন্তু শুরু করতে পারি নাই। সবচেয়ে লজিক্যাল রিজনটা ছিল টেস্ট এক্সাম। তো তোমাদের টেস্ট এক্সাম চলতেছিল, তো যার কারণে আবার রোজা শুরু হয়ে গেল। আমরা ডিভিশনাল নিয়ে আসলাম, ফলে আমাদের মনে হলো যে মার্চ মাস বেশ পারফেক্ট একটা টাইম। বেশিরভাগ কলেজই সম্ভবত এখন বন্ধ। কারো কলেজ খোলা থাকলে সেটা একটু কমেন্টে জানাইতে পারো যে কার কার কলেজ এখন খোলা। তো আমরা যতদূর জানি যে বেশিরভাগ কলেজই এখন বন্ধ। তো যার কারণে এখন তোমাদের জন্য হাতে বেশ সময় আছে। যদিও আমরা এতটুকু জানি, প্রি মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এইচএসসি। এবং এর আগে এইচএসসি তে তোমাদের সিনিয়রদের শর্ট সিলেবাস ছিল, এবছর ফুল সিলেবাস। ফলে সেক্ষেত্রে অনেকেই এইচএসসি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো। গত বছর এইচএসসি রেজাল্ট তোমাদের বড় ভাই আপুদের খুব ভালো হয়নি। ফলে তোমরা দুই রকম একটা দোটানায় আছো। একটা হচ্ছে এসএসসি তে তো এ প্লাস লাগবে, গত বছর শর্ট সিলেবাসেই রেজাল্ট খারাপ হয়েছে, এবছর ফুল সিলেবাসে ভয় পাওয়াটা লজিক্যাল যে আমাদের কি আরো খারাপ হয়ে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং প্রি মেডিকেলটা আসলে করবা কিনা বা করার আসলে দরকার কিনা এই ব্যাপারগুলো নিয়েও আমরা আসলে কথা বলবো। বা তুমি প্রি মেডিকেল করবা কিনা সেটা, আর সাথে সাথে মেডিলজিতে যদি তুমি করো, সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে তোমাকে হেল্প করতে পারি, বা আমরা একাডেমিকের ক্ষেত্রে তোমাদেরকে কোনো হেল্প করতে পারি কিনা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। সাথে সাথে 6.0 এবং 6.1 দুইটা ব্যাচ কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। তো মার্জ হইলে 6.0-র কোনো প্রবলেম হবে কিনা আর সেই ব্যাপারটাও ক্লিয়ার করব, সেটা আমি আগেই একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তো এখানে আমাদের পাঁচজনকে দেখতে পাচ্ছ। আমাদের আরো ইনস্ট্রাক্টর আছে, তবে মেইনলি আমরা পাঁচজনই বেশিরভাগ ক্লাস নিয়ে থাকি। এবং তুমি বলতে পারো যে 95% ক্লাসই আমরা পাঁচজন নিই। মেডিওলজির সবচেয়ে শক্তির জায়গা এটাই যে আমাদের টিচার প্যানেলটা খুবই কম্প্যাক্ট, খুবই ছোট, এবং তোমাদের পরিচিত আমরা পাঁচজনই। এবং তোমরা জানো যে আমরা পাঁচজনই আল্লাহর রহমতে তোমাদের খুব পছন্দের, এবং তোমরা খুব ভালো মানে ক্লাস পেয়ে থাকো আমাদের থেকে। তো এটার একটা ব্যাপার হচ্ছে আমরা খুব ডেডিকেটেডও, কারণ আমরা যে পাঁচজন এখানে আসছি সবাই মেডিলজি থেকেই আসা, তাই না? তো মেডিলজির প্রতি আমাদের যে ভালোবাসা, মেডিলজির প্রতি আমাদের যে ডেডিকেশন, সেটা কিন্তু আছে। কারণ যখন একটা প্ল্যাটফর্ম থেকে তোমরা লিওনেল মেসির কথা জানো, বার্সেলোনা থেকে তৈরি হয় একটা প্লেয়ার। ফলে দেখবা যে বার্সেলোনা ফ্যান যারা আছো তোমরা জানো যে বার্সেলোনাতে হাই প্রোফাইল প্লেয়ার একটু কম থাকে, কিন্তু স্টিল বার্সেলোনাতে সবসময় তাদের যে একাডেমি থেকে প্রচুর প্লেয়ার উঠে আসে, এবং তারা যে ডেডিকেশনটা দেয়, যার জন্য বার্সেলোনা আসলে দেখা যায় যে সবসময় খুবই ডেডিকেটেড একটা ফ্যান বেজ নিয়ে থাকে। বার্সেলোনা খুব ভালো করে সব সময়। তার একটা এক্সাম্পল হচ্ছে মেসি। তো আমাদের ক্ষেত্রে আমাদের পাঁচজনের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মেডিলজি থেকে আসছি। আহ, এবং মেডিলজির প্রতি আমাদের যে ডেডিকেশন, এটা তো দরকার হয়, কারণ অনলাইনে দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে টিচারকে ভালো পড়াইতে হবে, ভালো পড়াইতে জানতে হবে, এবং সাথে সাথে ওই টিচারের তোমার প্রতি ওই ভালোবাসাটা আছে কিনা, তোমার প্রতি ওই রেসপন্সিবিলিটি আছে কিনা সেটা। মানে শুধু আসলে আমরা আসলাম, ফয়সাল আসো, শুধু আমরা আসলাম আর ক্লাস নিয়ে চলে গেলাম, সেটা কিন্তু আসলে কোনো সলিউশন না। আচ্ছা ফয়সাল আসো। তো আমাদের ফয়সাল চলে আসছে। তো ফয়সাল হচ্ছে আমাদের আমাদের ইনস্ট্রাক্টর। ফয়সাল হচ্ছে অনেক লম্বা। তো আমার পাশে এসে দেখলে মনে হচ্ছে যে আমি খুবই শর্ট, কিন্তু বিলিভ মি আমি আসলে এত শর্ট না। আচ্ছা, তো ও আসলে পিছায় যে আমাকে উঁচু করার চেষ্টা করতেছে, কিন্তু এটা কোনো লাভ নাই, আমি আসলে শর্টই ফয়সালের তুলনায়। তো ফয়সাল হচ্ছে ফয়সালের কলেজ কোনটা? কলেজ তো রাজশাহীতে, রাজশাহী আচ্ছা। গভর্নমেন্ট সিটি কলেজ। তো এখানে একটা ব্যাপার আছে যে অনেকেরই একটা ব্যাপার ছিল স্বজন প্রীতির, যে মিডল জীবনে হয় স্বজন প্রীতি বা একটু নেপোটিজম, যেটা যে আমাদের বেশিরভাগ টিচারই হচ্ছে একটু দক্ষিণাঞ্চলের। তো আসলে আমাদের রিয়াদ, আমাদের ফয়সাল ওই দুঃখটা ঘুচাই দিছে, বা আমাদের থেকে ওই জিনিসটা ইয়া করছে যে আমরা আসলে এরকম না যে আমরা শুধুমাত্র দক্ষিণাঞ্চল থেকে টিচার নিই। তো আমাদের ফয়সাল, রিয়াদ ওরা রাজশাহীর, আমাদের অন্তর আছে, অন্তর হচ্ছে বগুড়ার। ফলে এটা আসলে চমৎকার একটা ব্যাপার, আমরা ডাইভার্সিফাইড একটা জায়গায় চলে আসছি। তো এখানে তোমরা বেশিরভাগই আমাদের চিনো, তারপরও আমরা পরিচয় দিই। এখানে অভিভাবকরা থাকতে পারেন, অভিভাবকদের জন্য আমরা আমাদের পরিচয়টা দিচ্ছি। আমি হাফিজ ইসলাম, মেডিলজির ডিরেক্টর। আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য 14 বছর হলো পড়াচ্ছি। আমি মেডিলজির বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা ডিপার্টমেন্টের হেড আমি, এবং বায়োলজি কেমিস্ট্রির বেশিরভাগ ক্লাস আসলে আমি নিয়ে থাকি। আচ্ছা, আমি
আসসালামু আলাইকুম। আমি ফারিয়া এরফ। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। আমি মেডিওলজির জিকে ইনস্ট্রাক্টর। এছাড়াও তোমাদের বায়োলজির এক্সট্রা ইনফো ক্লাসগুলো আমি নেই। আসসালামু আলাইকুম, আমি নিশাত তাসনিম। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ৫ম বর্ষে অধ্যয়নরত আছি। আমি মেডিওলজির সকল ইংলিশ ক্লাস নিই। আচ্ছা, হ্যাঁ, জীবন বল। আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহমুদ জীবন। আমি ঢাকা মেডিকেল কলেজে এখন ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। মেডিওলজির ফিজিক্স ডিপার্টমেন্টের দায়িত্বে আমি আছি। তাছাড়া বায়োলজি এবং অন্যান্য অনেক সাবজেক্টের কিছু কিছু ক্লাস আমি নিই। আচ্ছা, বাবারা, আশা করি ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আচ্ছা, তো এখানে হচ্ছে ফয়সাল, নাম বল, কলেজ বল। ঢাকা মেডিকেল কলেজ কোন বর্ষ? আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ এবার 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মইনুদ্দিন রিয়াদ। ঢাকা মেডিকেল কলেজে 3rd ইয়ারে আছি, আর আমি তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজি ইনস্ট্রাক্টর। আচ্ছা, তো এখানে ফয়সাল এবং রিয়াদ, আমাদের একটু বলি যে তোমরা কিন্তু এক্সট্রা ইনফো ক্লাস পাবা, অনুশীলনী ক্লাস পাবা। তো সবকিছুর ক্ষেত্রে হচ্ছে রিয়াদ ভাইয়া থাকবে, ফয়সাল ভাইয়া থাকবে। এর বাইরে বায়োলজি কেমিস্ট্রির কিছু ক্লাসও রিয়াদ ভাইয়া বা ফয়সাল ভাইয়ারা নিবেন। এবং এখানে এখানে আমাদের যে টিচার প্যানেল, সেই টিচার প্যানেলে অভিজ্ঞতা, এবং তুমি বলতে পারো যে অভিজ্ঞতার একটা যেমন বিশাল একটা সমাহার আছে, ঠিক একইভাবে তোমরা মানে অভিজ্ঞতা যেমন প্রয়োজন হয়, খুব ভালো পড়াইতে হয়, খুব ভালো পড়ানোর ক্ষেত্রে দক্ষ এমন টিচাররা। অর্থাৎ তুমি আমাদের যে কোনো একটা টিচারের ক্লাস দেখবা, ক্লাস দেখলে বুঝবা যে আমাদের টিচাররা ক্লাস নিতে খুবই দক্ষ। অর্থাৎ তোমার ক্লাসটা ভাল লাগবে, তুমি ক্লাসটা করলেই বুঝতে পারবে যে না, ভাইয়ের পড়া আমি খুবই ভালো বুঝতেছি। তো আমরা আসলে রুটিন নিয়ে আসছি, আমরা একটু রুটিনটা দেখি। আমরা একটু বলি যে আমাদের মেইন প্ল্যান যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটু 6.0 আর 6.1টা আলাদা করে ফেলি। আচ্ছা, তোমরা একটু বলো তো যে কারা কারা 6.0-তে আসো, এখানে কারা কারা 6.0-তে ভর্তি আসো, আর কারা কারা 6.1-এ ভর্তি হয়েছো। আর যারা ভর্তি হও নাই কিন্তু 26 ব্যাচ, তারাও কমেন্ট করো। হ্যাঁ, মানে আমরা একটু দেখতে চাই 6.0-র কারা আর 6.1-এর কারা, আর যারা এখনো ভর্তি হও নাই কিন্তু 26 ব্যাচের। কারণ এই লাইভে আমরা মানে পুরো 26 ব্যাচের করণীয় নিয়ে কথা বলবো। অর্থাৎ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এবং এসএসসি 26 ব্যাচে, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের আসলে কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। চলো। 6.0 অনেকে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা আসলে 27 ব্যাচের না, একটু বলে রাখি আগামীকাল কিন্তু 27 ব্যাচের লঞ্চিং লাইভ, আমরা লঞ্চিং লাইভ না সরি ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ এসএসসি 27-এর আমরা লঞ্চিং লাইভ করতেছি আগামীকাল রাত 9:30-এ। দেখা হচ্ছে আগামীকাল রাত 9:30-এ। আচ্ছা, দেখো 6.0 যারা আসছো আর 6.1 যারা আসছো, 6.1 হচ্ছে নিউ ব্যাচ আর 6.0 হচ্ছে আমাদের রানিং ব্যাচ। এখন 6.0 আমরা বেশ আগে শুরু করছি, তাই না? এবং 6.0-র আমরা বলতে পারি যে 80 থেকে 80% সিলেবাস শেষ, 80%। তাহলে 20% বাকি। আর 6.1-এর তো 100% শেষ, তাই না? রাইট। এখন আমরা যেটা করতেছি, দুইটা ব্যাচ আসলে মার্জ হয়ে যাচ্ছে, দুইটা ব্যাচ একসাথে। দুইটা ব্যাচ একসাথে হইলে তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে কি 6.1-এর কোশ্চেন, যে ভাইয়া তাহলে কি আমাদের পুরনো ব্যাচ দিয়ে দিলেন? এটা একটা ভালো কোশ্চেন। ও 6.0 বলতেছে ভাইয়া দুইটা ব্যাচ একসাথে হইলে কি আমাদের আবার নতুন ভাবে শুরু করবেন? আমাদের তো এখনো বাকি আছে, তাই না? তাহলে ব্যাপারটা বলি, এই যে 20% বাকি আছে, এইটা তো তোমার কিছুই হয় নাই, আর তোমার এই 20% বাকি, তাহলে এই 20% এখন আমরা পড়বো। ক্লিয়ার? আমরা একসাথে পড়বো, অর্থাৎ 6.0 6.1 মিলে একসাথে পড়বো। এবং 6.0 যে ব্যাচটা ফেসবুক গ্রুপ, ওইটার নামই আমরা 6.1-এ অন করে দিছি। ফলে এখানে সবাই একসাথে আমরা মার্চের 1 তারিখ থেকে মনে রাখবো যে আমাদের 6.1-এর যারা আমাদের নতুন একটা ব্যাচ, তো আমরা ফার্স্টে হচ্ছে এই 20% একসাথে পড়বো। ক্লিয়ার? তাহলে কি হলো, এই 20% পড়া শেষে 6.0-র 100% শেষ। কত পার্সেন্ট শেষ ভাইয়া? 100%। ফলে তখন 6.0-কে আমরা এক্সাম নিব, কিন্তু 6.0-কে আমরা এক্সাম নিব। আর 6.1-এর ক্ষেত্রে কি হবে, 20% হয়েছে তোমার, তাহলে 80% বাকি না? ওই 80%-এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা আমরা শেষ করার চেষ্টা করব। কিন্তু আমরা এতটুকু জানি যে এখন মার্চ মাস, ওদের পরীক্ষা মনে হয় জুলাইয়ের মাঝামাঝি,
জুনের শেষে, আবার কোথায় যেন দেখলাম জুলাইয়ের মাঝামাঝি। আচ্ছা আমাকে একটু বলতে পারো যে কোনো একটু স্পেসিফিক কিছু পাইছো কিনা তোমরা? তো আমরা এতটুকু ধরে নিচ্ছি মার্চ, এপ্রিল আর মে, এই 3টা মাস আমরা পুরোপুরি তোমাকে পাচ্ছি। স্টিল আমরা জানি যে যত সময় আগাবে তত তুমি আসলে এইচএসসি দিকে বেশি ফোকাসড হয়ে যাবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ধরে নিচ্ছি এই 3টা মাস আমরা তোমাকে পাচ্ছি। ফলে এই 3টা মাসে আমরা একবার ফুল ফ্লেজে তোমাদেরকে আসলে ক্লাস নিব, এক্সাম নিব বা সার্ভিসটা দিব। এবং যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে যে 6.0-র অনেকেই আসো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে আসো যে ভাইয়া রেগুলার ক্লাস করা হয় নাই, রেগুলার এক্সাম দেওয়া হয় নাই বা আফসোস করতেছো, তাই না? তো টেস্ট শেষ হয়েছে, আমার মনে হয় যে একবার তুমি সুযোগটা মিস করছো, ট্রেনটা মিস করছো, প্লিজ এইবার আর মিস করো না, মানে আল্লাহর ওয়াস্তে এইবার আর মিস করো না। ক্লিয়ার? এখন আসো এই যে মার্চ, এই যে এপ্রিল, তো মার্চ শেষে এপ্রিলের হয়তো কয়েকদিনের মধ্যে 6.0 শেষ। তো তখন যারা আসলেই শেষ করছো তাদের জন্য আমরা এক্সাম নিব, আর যারা আসলে শেষ করো নাই বা ফাঁকি ঝুঁকি মারছো তারা 6.1 এর সাথে কন্টিনিউ করতে থাকবা। আর 6.1 এর এই যে 20% যখন শেষ হইলো তখন 6.0 সব শেষ। আর 6.1 এর তারপর থেকে যে 80% বাকি সেগুলো আমরা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়েই আমরা মে পর্যন্ত যতটুকু পারি ততটুকু করাবো, কারণ আমরা জানি যে 100% শেষ করা সম্ভব না। কিন্তু 100% তো শেষ হচ্ছে কেন বলো তো? 6.0-তে যে ক্লাসগুলো আমাদের আগে হয়ে গেছে, এই সবগুলো ক্লাস মানে এই বছরেরই তোমাদের ব্যাচের জন্য নেওয়া ক্লাস, 6.0 নেওয়া ক্লাস, এটা কিন্তু গত বছরের নেওয়া ক্লাস না। সেই ক্লাসগুলা তোমাদের জন্য আছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবা। তোমরা যদি চাও যে ভাইয়া এটা আমি কিভাবে পড়বো একটু বলে দেন, সেক্ষেত্রে আমরা তোমাদের একটু কাস্টমাইজ করেও দিব যে এইভাবে এইভাবে পড়ো। অর্থাৎ আমরা যতটুকু পারি শেষ করবো, 100% হয়তো শেষ করতে পারবো না, কিন্তু যতটুকু পারা যায়, যতক্ষণ তোমরা বলো যে ভাই আমরা আসি, ততক্ষণ আমরা করাবো। এর বাইরেও বাকি যে চ্যাপ্টারগুলো অলরেডি কিন্তু এই ব্যাচের ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ। মানে অর্থাৎ যে 100% শেষ করতে চাও তার কোনো বাধা নাই। কেন বাধা নাই সেটারও একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের আনলিমিটেড এক্সাম। আনলিমিটেড এক্সামে তুমি কিন্তু ইচ্ছা মতো এক্সাম দিতে পারবা। ধরো তুমি এখানে হয়ে যাও একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা পড়লা, ইভেন এইটা তোমাকে একাডেমিকে হেল্প করবে। কিরকম বলো তো? এখানে আমরা বায়োলজি যেভাবে পড়াই, বায়োলজির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। বায়োলজির যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি আমাদের এই ক্লাস করো তাহলে দেখবে তোমার একাডেমিক হয়ে যাচ্ছে, এবং তুমি একাডেমিকের জন্য ভালো প্রিপারেশন নেই। তুমি বায়োলজির একটা ক্লাস করবা, তোমার মেডিকেল প্রিপারেশন হয়ে গেল, তোমার একাডেমিক প্রিপারেশন হয়ে গেল। এখন তুমি আমাকে একটা জিনিস বলো তো, যে এইচএসসির জন্য তুমি 2 বছর টাইম পাইলা মোটামুটি, এই 2 বছরে তুমি ফুল সিলেবাস শেষ করতে পারতেছো না, স্ট্রাগল করতেছো, তাই না? মেডিকেলে তুমি সময় পাবা 3 মাস, এবং এখন তুমি যতটুকু ডিটেলসে পড়তেছো মোটামুটি তখনও খোটায় খোটাই পড়া লাগবে। তাহলে তুমি আমাকে বলো ওই 3 মাসে আসলে কি ওই প্রিপারেশনটা নেওয়া সম্ভব কারো পক্ষে? ফলে আমরা যারা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাসপিরেন্ট, ফলে তাদের ওই প্রেশারটা আসলে কষ্ট হইলেও নিতে হবে, একটু কষ্ট হবে। যেমন ধরো কথার কথা যে তুমি প্রি মেডিকেলে তোমার ফুল সিলেবাস শেষ করতে হবে, তোমাকে বস হয়ে যাইতে হবে, ব্যাপারটা এরকম না। প্রি মেডিকেলে ভর্তি হয়েছো, 100%-এর মধ্যে 50% অধ্যায় তুমি শেষ করে যাও না, মানে কি মেডিকেলের 100 মার্ক, তার 50 মার্কের প্রিপারেশন তুমি নিয়ে আসছো, আর তোমার বন্ধু তো 1 মার্কেরও প্রিপারেশন নেয় নাই। মানে এমন যে ও তোমার থেকে বেটার স্টুডেন্ট হইতে পারে, এইচএসসি এর পরেও তোমার থেকে বেশি পড়লো, কিন্তু চান্স পাবা তুমি। কেন চান্স পাবা? কারণ হচ্ছে তুমি ওই যে 50% আগায় ছিলা, অথবা 30% আগায় ছিলা, অথবা 20% আগায় ছিলা, অথবা কেউ একজন ওইভাবে নিজে যে বাসায় পড়ছে এমন না, কিন্তু ক্লাসগুলা করছে। তাতে কি হয়েছে যে মেডিকেল অ্যাডমিশনের পড়াশোনাটা আসলে কেমন সেই ব্যাপারে ওর আইডিয়া হয়ে গেছে। তার আগে একটা কথা বলি যে এইচএসসির পড়াশোনা আর মেডিকেলের পড়াশোনা খুবই কাছাকাছি, মানে খুব বেশি তুমি এইভাবে করতে পারো না যে আকাশ আর পাতাল, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে এটা হচ্ছে 18 আর 20, তো ওই যে কাছাকাছি ধরো কয় পার্সেন্ট ডিফারেন্স আছে, ধরো 5% ডিফারেন্স আছে বা 10% ডিফারেন্স আছে, ওই 10% ডিফারেন্সটা ধরায় দেওয়াই হচ্ছে প্রি মেডিকেল ব্যাচের কাজ। মানে প্রি মেডিকেলে যখন পড়বা একাডেমিক হেল্প হয়, আবার একাডেমিকে যখন পড়বা প্রি মেডিকেলে হেল্প হয়, দুইটাই হয়। কিন্তু ওই যে 10% গ্যাপ, ওই 10% গ্যাপটা ধরায় দেওয়াই হচ্ছে আমাদের প্রি মেডিকেলের যে কোর্সে সেই কোর্সের কাজ। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি। আমি চট্টগ্রাম এবং কুমিল্লায় 2টা জন ঘুরে আসছি। ওখানে 26 ব্যাচের যে কয়টা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করছি যে তুমি কি কনফিডেন্ট? তুমি কি এখন বলতে পারবা যে ভাইয়া সামনের জুন বা জুলাইতে আমার পরীক্ষা, আমি ফুল সিলেবাসটা কনফিডেন্টলি একবার শেষ করছি এবং এখান থেকে কোশ্চেন যদি আসে আমি পারবো?
কেউই কনফিডেন্টলি বলতে পারে নাই যে আমার ফুল সিলেবাসটা খুব ভালোভাবে শেষ হয়েছে। এইটা কিন্তু ভয়ের একটা ব্যাপার। দেখো 25 ব্যাচের শর্ট সিলেবাস ছিল, সেই শর্ট সিলেবাসে তারা জিপিএতে কত খারাপ করছে সেটা তুমি দেখতে পাচ্ছ না 25 ব্যাচের ক্ষেত্রে। 26 ব্যাচ তোমরা ফুল সিলেবাস, তোমরা যদি ফুল সিলেবাস কমপ্লিট না করে পরীক্ষার হলে যাও তাহলে আরো কত বড় একটা ডিজাস্টার হবে, জাস্ট একবার করে ভেবে দেখো। তাহলে এখন টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে তোমাকে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। এমন ভাবে যাওয়া যাবে না পরীক্ষার হলে যে এই অধ্যায় থেকে আমার সৃজনশীল বেশি আসে, আমি এই অধ্যায়টা করব, এই অধ্যায়টা আমি বুঝি না, ওই অধ্যায় থেকে সৃজনশীল আসলে তো আমি বাদই দেবো, তাই ওই অধ্যায় না করে আমি চলে যাব। এই কাজ করা যাবে না। কারণ কি? কারণ দিন শেষে এইচএসসি তে তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলোতে 25টা করে এমসিকিউ ফেস করা লাগবে। তুমি একবার চিন্তা করে দেখো তো, ওই যে 25টা এমসিকিউ তুমি ফেস করবা, ইজ ইট এনি ডিফারেন্ট? ওইটা যদি এমন একটা চ্যাপ্টার থেকে চলে আসে যে চ্যাপ্টারটা তুমি জানো না, তখন তুমি কি ওইটার উত্তর করতে পারবা? পারবা না। সো তোমাকে স্বনির্ভর হয়ে যাইতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে। এইখানেই তুমি একটা প্রশ্ন করে বসবা, ভাই তাহলে আমি একাডেমিক পড়াশোনা করব নাকি আমি প্রি মেডিকেল করব? তো এইটার উত্তর হাফিজ ভাই দিয়ে গেছে একটু আগে। তুমি 25টা এমসিকিউ সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারে, তার মানে ধরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 50টা এমসিকিউ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 50টা এমসিকিউ, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 50টা এমসিকিউ। তুমি সায়েন্সের তিনটা যে মেইন সাবজেক্ট, সেখানে 150 এমসিকিউ এইচএসসি তে আনসার করে আসবা, বোর্ড পরীক্ষায় আনসার করে আসবা। তাহলে তুমি জাস্ট একবার চিন্তা করো যে তোমার এই এমসিকিউ এর উপর প্রিপারেশন কত ভালো হওয়া উচিত। তুমি কি একবার রিয়েলাইজ করতেছো? তুমি কখনো এইভাবে ভাবো নাই, তুমি কখনো এইভাবে ভাবো নাই, বিশ্বাস করো। 150টা এমসিকিউ সায়েন্সের 3টা সাবজেক্টে তোমাকে বোর্ড পরীক্ষায় আনসার করে আসতে হবে, এটা তুমি কখনো ভাবো নাই, কিন্তু এইবার তুমি ভাবো। তার মানে তুমি যদি প্রি মেডিকেল করো, তুমি সেই একই বই পড়তেছো যেটা তুমি এইচএসসির জন্য পড়ছো, তুমি সেই একই বই পড়তেছো যেটা তুমি তোমার অনেক বন্ধু এইচএসসি কমপ্লিট হওয়ার পর আবার নতুন করে পড়ার চেষ্টা করবে, কিন্তু তুমি এমন ভাবে পড়তেছো তোমার এইচএসসি প্রিপারেশনও কমপ্লিট হচ্ছে, আবার তোমার অ্যাডমিশনের প্রিপারেশনও তার সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটা কি ভালো না? অবশ্যই ভালো। তুমি যদি এইচএসসি এর পর দেখো, হ্যাঁ হ্যাঁ, যদি যদি তুমি এরকম দেখো এইচএসসির পর তুমি একই বেঞ্চে আরেকজনের সাথে ডেইলি এক্সাম দিতেছো অ্যাডমিশনের, তুমি কিচ্ছু পড়ো নাই, শুধু এইচএসসির জন্য কোনো মতে পড়ে গেছো, আর তোমার পাশের যে ছেলেটা সেটা 6 মাস 7 মাস ধরে মেডিকেলের প্রিপারেশন নিতেছে, তুমি 3 মাসের প্রিপারেশনে কিভাবে তাকে বিট করবা? তোমার তো কনফিডেন্সই হারাই যাবে। সো আই উড হাইলি সাজেস্ট ইউ, তোমার মনে হইতে পারে একাডেমিক প্রেশার, তোমার মনে হইতে পারে এই পড়া তো হয়তো ডিফারেন্ট, বাট দিস ইজ নট ডিফারেন্ট। তুমি বায়োলজি ক্লাস করো, বিশ্বাস করো তোমার বায়োলজির একাডেমিক প্রিপারেশন হয়ে যাবে। তুমি কেমিস্ট্রি ক্লাস করো, বিশ্বাস করো কেমিস্ট্রির বেসিক থিওরিগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমার ফিজিক্স ক্লাস করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার একটা ফিজিক্স ক্লাস করো, তুমি যদি ফিজিক্স ক্লাসের পর বলো যে ভাই আমি ওই থিওরি বুঝি নাই, তাহলে আমি তোমাকে বসে বসে ওই থিওরি বোঝাবো। কারণ আমার ক্লাসের পর কেউ বলে না যে ভাই আমি বুঝি নাই। একাডেমিকে অনেক কিছু বোঝে না যেটা অ্যাডমিশনে এসে বোঝে, তো সেটা যদি তুমি এখনই ক্লিয়ার আউট করে ফেলতে পারো, সেটা কি তোমার জন্য ভালো একটা বিষয় না? ভালো একটা বিষয়। এত কিছুর পর তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই, যে প্রশ্নটা অলরেডি কমেন্টে করছো, যে ভাই কিছুদিন পর তো আমার একাডেমিক বড় একটা চাপ আসবে, আমার মডেল টেস্ট পেপার সলভ করা লাগবে, আমার এইচএসসি বেসড এমসিকিউ সলভ করা লাগবে, মিডলজি কি তাতে আমাকে কোনো হেল্প করবে? করবে। দেখো আমরা ওয়েবসাইটে আসি, ভাই আমাদের টেস্ট পেপার, আমরা ওয়েবসাইটে আসি, ওই যে আমাদের ওয়েবসাইট আছে, তুমি যদি আমাদের ওয়েবসাইটে আসো, আমাদের ওয়েবসাইটের একটা সেকশন আছে, সেই সেকশনটা কি? সেকশনটা হচ্ছে টেস্ট পেপারের সেকশন। তুমি দেখো এই যে তুমি যখন তোমার প্রোফাইলের মধ্যে ঢুকবা, তোমার প্রোফাইলের মধ্যে তোমার কোর্সটা এখানে দেখাবে 6.1, হ্যাঁ, তুমি এই 6.1 এর মধ্যে 6.0, হ্যাঁ, তাহলে এখন এই 6.0 তো অ্যাড হয়ে যাবে এটা। মানে আমি একটু বলি যে আমাদের 6.0 রানিং, তো 6.1 আমরা সবকিছু অ্যাড করব, তো 6.0 তে আমরা সবকিছু অ্যাড করছি, তো আমরা 6.0 দিয়ে তোমাকে দেখাচ্ছি। জাস্ট আ মোমেন্ট। এখানে আমরা আজকে নতুন ল্যাপটপ নিয়েছি, এটা হচ্ছে আগের ল্যাপটপে আমরা রেজাল্ট দেখতেছি, আমরা ডিভিশনাল নিলাম, তোমরা দেখছো তো ডিভিশনালে কে কে অ্যাটেন্ড করছো আর কে কে অ্যাটেন্ড করতে যাচ্ছ সেটা একটু বলো, কে কোন জোনের। তো আমরা আসলে 4টা জোন নিয়ে ফেলছি অলরেডি। 6.0 ডিলিট করার তো কথা না, কেন ডিলিট করবে? আচ্ছা একটু না, 6.0 ডিলিট করে নাই, কেন ডিলিট করবে? 6.0 থাকবে, 6.1 থাকবে। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি 6.0 তে ঢুকছি? আচ্ছা, তো আমাদের হচ্ছে ল্যাপটপ যেটা, সেটা হচ্ছে আমরা করতেছি, আমাদের রেজাল্ট দেখার কাজ ইউজ করতেছে, সব আমরা নতুন একটা ল্যাপটপ আসলে ইউজ করতেছি আজকে, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে, ল্যাপটপটা একটু স্লো। আচ্ছা,
না, ওইটা কানেক্ট করতে গেলে ঝামেলা হবে, জীবন। আমরা এইটা দিয়েই দেখাই। আচ্ছা, এই 6.0 কোর্সটা কই? ওকে জিজ্ঞেস করো তো, সৌরভকে। সৌরভ ভাই, ও আচ্ছা, একেবারে লাস্টে চলে আসছে 6.0 কোর্সটা। ওকে, ঠিক আছে। একটু আচ্ছা, তো এখানে দেখো যে তুমি যখন কোর্সের ভিতর ঢুকবা, এখানে কিন্তু এতগুলা কোর্স, এটা আমাদের নিজেদের অ্যাকাউন্ট, তাই এখানে কিন্তু তোমার কোর্স থাকবে মাত্র একটা বা দুইটা। তো কোর্সের ভিতর ঢুকে তুমি কয়েকটা ট্যাব পাচ্ছ, ক্লাস, এক্সাম, তোমার পেইড গ্রুপ। একটু পেইড গ্রুপে আসো। 6.1 এরকম পেইড গ্রুপ নামে ট্যাব পেয়ে যাবা। 6.1 তুমি পেইড গ্রুপ নামে যে ট্যাবটা পেয়ে যাবা, এই ট্যাবের ভিতর ঢুকলে কিন্তু এখানে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। এবং এই দুইটা গ্রুপে যখন তুমি ক্লিক করবা, সেখান থেকে কিন্তু তুমি এই দুইটা গ্রুপে জয়েন করতে পারবা। তো টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের কাজটা কি বলি, ফেসবুক গ্রুপে তোমার ক্লাস হবে, কিন্তু শুধুমাত্র ক্লাস হচ্ছে না, এর সাথে সাথে ওয়েবসাইটেও তুমি ক্লাসটা করতে পারবা। অর্থাৎ ক্লাসটা একসাথে দুইটা জায়গায় লাইভ হবে, ফেসবুক গ্রুপ এবং হচ্ছে ওয়েবসাইটে। ফলে তুমি যেখান থেকে খুশি সেখান থেকে ক্লাসটা করতে পারবা। এর বাইরে হচ্ছে যদি আমরা এক্সামে চলে আসি, আচ্ছা, তো দুইটা টেলিগ্রাম গ্রুপ হচ্ছে সব আপডেট পাওয়া যায়, মেন্টরদের হেল্প পাওয়া যায়, অর্থাৎ মেন্টরদের যা সাপোর্ট সবকিছু হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পাওয়া যায়। এটা গেল। এরপরে চলে আসো, আমরা এক্সামে চলে যাই। তো এক্সাম যে ট্যাবটায় আসবা, এক্সাম ট্যাবে আসলে দেখবা যে আমাদের এখানে কিন্তু আনলিমিটেড এক্সাম ফিচারটা আছে। আনলিমিটেড এক্সাম ফিচারটা কি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো আনলিমিটেড এক্সাম। এই আনলিমিটেড এক্সামে যখন তুমি চাপ দিচ্ছ, তখন কিন্তু তোমাকে আসলে একটা অন্য দুনিয়ায় নিয়ে আসতেছে। সেখানে তুমি যে কোনো সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়, তুমি এই যে খেয়াল করো ভাইয়া, তুমি এখানে বিষয়ে চাপ দিতে পারো, তোমার বিষয় সিলেক্ট করবা। তুমি ওই বিষয় সিলেক্ট করে তুমি এখান থেকে অধ্যায় সিলেক্ট করবা, যে কোন অধ্যায়টা। ধরো তুমি বিষয় সিলেক্ট করলা হচ্ছে রসায়ন প্রথম পত্র, হ্যাঁ, রসায়ন প্রথম পত্রটা সিলেক্ট করে তুমি এখান থেকে অধ্যায় সিলেক্ট করলা। তো অধ্যায় সিলেক্টটা করে তুমি এখান থেকে সিলেক্ট করলা হচ্ছে টপিক, দরকার নাই, তুমি অধ্যায় সিলেক্ট করে এখানে তুমি প্রশ্ন সংখ্যা, কত সময় পরীক্ষা দিতে চাও, তুমি সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার, তোমরা ফার্স্ট টাইমার, ফলে এখানে টিক দেওয়ার দরকার নাই। শুরু করিতে চাপ দিলে তোমার কিন্তু প্রশ্ন চলে আসবে, হ্যাঁ, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে চলে আসবে, এবং তুমি সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসলে টিক দিতে পারবা, হ্যাঁ, টিক দিয়ে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে আমরা আলাদা করে ডিজিটাল সেকশনেও সাজাই দিচ্ছি, এটা একটু দেখাই। এই যে এখানে চলে আসো, আচ্ছা, তো এখানে চলে আসো। আচ্ছা, এখানে যে ডিজিটাল সেকশনে তুমি এটা আরো বেটার পাবা, মানে এখানে তুমি এক্সাম দিতে পারবা। তবে এই সেকশনে না দিয়ে আমি পরামর্শ দিব যে তুমি ডিজিটাল সেকশন এক্সামগুলো দাও। এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ। তো দাগানো বইয়ের পিডিএফ আছে, এর বাইরে হচ্ছে আমাদের ডিজিটাল টেস্ট পেপারটা আছে। ডিজিটাল টেস্ট পেপারে হচ্ছে আমরা গত বছরের যে টেস্ট পেপার আছে তোমাদের একাডেমিকের হেল্পের জন্য, এই ডিজিটাল টেস্ট পেপারটা, অর্থাৎ গত বছরের যে টেস্ট পেপার আছে তার উপর তুমি এমসিকিউ এক্সাম দিতে পারবা। মানে যত এমসিকিউ আছে সব এমসিকিউ এখানে আছে, তুমি তার উপর এক্সাম দিতে পারবা। মানে জাস্ট ইমাজিন যে আমরা কেন বলছি যে তোমাদের একাডেমিকের হেল্প যেটা সেটা আমরা করব, বা আমরা যে টেস্ট পেপার সলভ কোর্স আনতেছি একটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আসো অধ্যায়ভিত্তিক আনলিমিটেড পরীক্ষাটা একটু দেখাই। এখানে কিন্তু দুইটা সেকশন আছে, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে বোর্ড ও টেস্ট। এটা একটু জীবন বলো। আচ্ছা দেখো, তো এই জায়গাতে অধ্যায় ভিত্তিক যে আনলিমিটেড পরীক্ষা, তুমি বলতে পারো ভাই আমাকে যে কোশ্চেন দিচ্ছেন সেটা তো মেডিকেল স্ট্যান্ডার্ড, আমার তো বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করা দরকার, আমার রাজশাহী বোর্ড সলভ করা দরকার, আমার যশোর বোর্ড সলভ করা দরকার, আমার কুমিল্লা বোর্ড সলভ করা দরকার। আমি বোর্ড কোশ্চেন গুলো কিভাবে পাবো? আমি বিভিন্ন যে বিখ্যাত কলেজ, সেই কলেজগুলোর কোশ্চেন কিভাবে পাবো? আমার তো এগুলো সলভ করা লাগবে, কারণ এইচএসসি তে এই কোশ্চেন আসে। দেখো এই জায়গাতে আনলিমিটেড পরীক্ষাকে আমরা দুই ভাগে ভাগ করছি। আনলিমিটেডেরও দুইটা ভাগ, একটা ভাগ মেডিকেল, যেটা তুমি সোললি মেডিকেলের জন্য যখন প্রিপেয়ার করবা, আর একটা ভাগ বোর্ড ও টেস্ট। সো বোর্ড ও টেস্টে তুমি যেই সুবিধাটা পাবা সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যেটা বারবার রিপিট হয়, তুমি জানো বোর্ডের কোশ্চেন বারবার রিপিট হয়, এটা তোমার জানা। তার মানে বোর্ডের কোশ্চেন তুমি যদি বারবার সলভ করতে থাকো এবং সেটা যদি তোমার ওয়েবসাইটেই সলভ হয়ে যায়, এবং শুধু তাই না, তুমি যদি এভাবে সিলেক্ট করতে পারো যে না আমি বোর্ডের কোশ্চেন কোনটা করব, আমি বহু নির্বাচনী করব, দেখো এখানে আছে, আমি কি মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনীটা করব, আমি কি সিকিউ বা সৃজনশীল প্রশ্নের আনসার করতে চাই, নাকি আমি লিখিত প্রশ্নের আনসার করতে চাই। তো এখান থেকে ধরো বহু নির্বাচনী সিলেক্ট করলা, তারপর তুমি এখান থেকে বিষয় সিলেক্ট করতে পারবা যাচ্ছে আমি কোন সাবজেক্টের উপর, ধরো আমি ফিজিক্স ফার্স্ট পেপারের কোন অধ্যায়ের উপর, ধরো আমি ভেক্টর অধ্যায়ের উপর। এইবার আমি যদি ওকে করি তাহলে ভেক্টর অধ্যায়, দেখো আমি যদি ওকে করি ভেক্টর অধ্যায়ের উপর বিগত বছরগুলোতে বোর্ডে আসা যত ধরনের কোশ্চেন সব এখানে চলে আসবে। নান অফ দিস
কোনোটাই মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন এরকম না, প্রত্যেকটা বোর্ডে আসা বিগত বছরের কোশ্চেন। এগুলো দেখো, তুমি দেখেই বুঝতে পারবে, দেখো সচিত্র। বোর্ড কোশ্চেনে যেরকম ছবি বা ফিগার থাকে না, ফিজিক্সের কোশ্চেনে ফিগার থাকে না, এ দেখো এখানে সচিত্র প্রত্যেকটা এরকম কোশ্চেন আছে। তার মানে তুমি আসলে প্রি মেডিকেল করছো ঠিকই, কিন্তু প্রি মেডিকেলের মধ্যে হিডেন ফিচার হিসেবে যখন তোমার একাডেমিক ডাই হার্ড প্রিপারেশন নেওয়া দরকার, সেই একাডেমিকের সমস্ত ফিচার আমরা তোমাকে দিচ্ছি। তুমি টেস্ট পেপার কিনবা বটে, টেস্ট পেপার না উল্টালেও তুমি মেডিলজির ওয়েবসাইটে এসে বাজারে যত টেস্ট পেপার আছে সব কটার একত্র করা কোশ্চেন এই জায়গাতে পাবা, আনলিমিটেড কোশ্চেন আকারে পাবা। টেস্ট পেপারে ঘিঞ্জি অবস্থায় কোন জায়গায় কি আছে উল্টোট পালট করে তুমি হয়তো দেখো না, কিন্তু এইখানে তুমি চাইলে কি করতে পারবা, তুমি উপর থেকে ড্রপ ডাউন করে জাস্ট সিলেক্ট করতে পারবা এই সাবজেক্ট আমি পরীক্ষা দিতে চাই, এই অধ্যায় আমি পরীক্ষা দিতে চাই, এমনকি কোন টপিকে পরীক্ষা দিতে চাও সেটাও তুমি ঠিক করতে পারবা। এতটা গোছানো। তাহলে তুমি এখন কিন্তু খুব পারফেক্টলি এখনই ডিসাইড করতে পারবা যে আসলে আমার একাডেমিকের প্রিপারেশন কোনোভাবে হ্যাম্পার্ড হচ্ছে কিনা প্রি মেডিকেল দ্বারা। হচ্ছে না, বরং প্রি মেডিকেলের প্রিপারেশন যখন নিচ্ছ তার সাথে সম্পূরক একাডেমিকের প্রিপারেশন আমরা জোর করে তোমাকে দিচ্ছি। শুধু তাই না, তুমি বলতে পারো যে ভাই তাহলে আপনারা কি শুধু প্রি মেডিকেলটাই কন্টিনিউ করবেন? একটা সময় আসবে যখন আমাদের মনে হবে আমাদের একাডেমিকের কিছু জায়গাতে বেসিকের ঘাটতি আছে, আমাদের টেস্ট পেপার সলভ করা দরকার, আমাদের টেস্ট পেপারে সিকিউ কিভাবে আনসার করতে হয় সেটা করা দরকার। আমি তোমাকে আমার রেজাল্ট বলি, দিস ইজ নট ফ্লেক্সিং, দিস ইজ দ্য ট্রুথ। আমি কিন্তু যশোর বোর্ডে এসএসসি এইচএসসি পরপর 2বার ফার্স্ট। আমাদের এখানে যে কয়জন টিচার আছে সবাই এরকম কোয়ালিফাইড। আমরা জানি বোর্ড কোশ্চেনে কিভাবে আনসার করে, কিভাবে পড়ে, কিভাবে প্রিপেয়ার করে টপ করা যায়। এবং সেজন্য যখন তোমাদের এইচএসসি হবে তার আগে ভাগেই আমরা তোমাদের জন্য টেস্ট পেপার সলভ ক্লাস নিয়ে আসবো, এবং তোমরা যারা প্রি মেডিকেলে ভর্তি আছো তোমরা এটা ফ্রি পাবা, কারণ তোমরা প্রি মেডিকেল অলরেডি মেডিলজির কাছে ভর্তি হয়ে আছো, তোমরা এটা ফ্রিতে পাবা। এবং দেখবা যে সেখানে কত সংখ্যক ক্লাস থাকে। এইচএসসি তে একটা স্টুডেন্টের লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম কোর্স লঞ্চ করে, সেখানে আমরা তোমাদের জন্য এটা ফ্রিতে নেব, এটা আমাদের ওয়াদা। কারণ দিন শেষে যেই স্টুডেন্টটা আমার কাছে প্রি মেডিকেলে পড়ছে ওর এইচএসসি তে জিপিএ 5 এনশিওর করিয়ে তারপর ওকে অ্যাডমিশনের রেসে আমাকে নামাইতে হবে। যদি কোনো কারণে তোমার জিপিএ 5 মিস যায়, তাহলে আমার ওই ছোট ভাইটা, আমার ওই ছোট বোনটাকেই কিন্তু আমি এইচএসসির পর অ্যাডমিশনে না পড়াইতে পারবো না, ও সেই শক্তিই পাবে না। দেখা যাচ্ছে আগেই ও পিছিয়ে আছে, সেটা কি আমি হতে দিতে পারি? সেজন্য আমাদের কিন্তু তোমাদের চেয়ে বেশি কনসার্ন তোমাদের জিপিএ নিয়ে। আমাদের যে করেই হোক তোমাদের জিপিএ এনশিওর করা লাগবে, যে করেই হোক তোমরা যাতে একাডেমিক পড়াশোনাটা প্রি মেডিকেলের পাশাপাশি কন্টিনিউ করো। সেই জন্য প্রি মেডিকেল পড়াচ্ছি বটে, কিন্তু তার মধ্যে এমন ভাবে পড়াবো যাতে তোমার একাডেমিকটাও কভার হয়ে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, তো কয়েকজন জিজ্ঞেস করছে রুটিন নিয়ে একটু কথা বলি, যে ভাই রুটিন কোথায় পাবো? রুটিন ওয়েবসাইটেই পাবা, এর বাইরে টেলিগ্রাম গ্রুপে পাবা, ফেসবুক গ্রুপে, আমরা সব জায়গায় রুটিন দিয়ে দিব। আচ্ছা, তো রুটিনটা একটু দেখাই, মানে আমরা লাইভ শেষে হচ্ছে রুটিনটা তোমাদের দিয়ে দিব। আমরা রুটিনটা এখনো হচ্ছে ইয়া করি নাই, হ্যাঁ, লাইভ শেষে হচ্ছে তোমাদের এটা দিয়ে দিচ্ছি। তো চলো আমরা রুটিনটা একটু দেখি। এই যে রুটিনটা আমরা একটু জুম করছি, তো জুম করে দেখাই যে আমরা শুধুমাত্র মার্চ মাসের রুটিনটা দিচ্ছি। এর পিছনে একটা কারণ আছে যে লম্বা সময় রুটিন এর জন্য দিচ্ছি না, কারণ দেখা যায় যে এপ্রিলে কিছু চিন্তা ভাবনায় চেঞ্জ আসে। তোমাদের হয়তো তখন এইচএসসির ডেট দিয়ে দিল যে এইচএসসি এই তারিখ থেকে হবে, তখন আমাদের রুটিনে হয়তো একটু চেঞ্জ আনতে হচ্ছে, হ্যাঁ। বা অনেক সময় দেখা যায় তোমাদের রিকোয়েস্টকে আমরা গুরুত্ব দিই, বা সেই অনুযায়ী আমরা হয়তো ক্লাস 2-1টা বাড়াইতে পারি, এরকমও করি। বা তোমরা অনেক সময় বলো যে ভাই এই চ্যাপ্টারটা আমাদের করান, এই চ্যাপ্টারটা করালে আমার এইচএসসি তে হেল্প হবে, তখন সেই চ্যাপ্টারটা আমরা ঢুকাই। তো এই মুহূর্তে আমরা চেষ্টা করছি ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার তোমাদের জন্য দেওয়ার জন্য। তো প্রথমেই আমরা সমন্বয় নিয়ন্ত্রণ, তোমাদের সবচেয়ে প্রিয় চ্যাপ্টার মনে হয়, তাই না? তো আমরা সমন্বয় নিয়ন্ত্রণ দিয়ে আসলে শুরু করতেছি। তো বলা যায় যে তোমাদের কাছে কঠিন লাগে এমন একটা চ্যাপ্টার। তো কঠিন লাগে কিন্তু কেন শুরু করতেছি? কঠিন লাগে কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করতেছি এই জন্য যে এই চ্যাপ্টারগুলো আমরা প্রথম থেকে তোমরা একটু মনোযোগী থাকো। তো আমি ওই সুযোগটা আসলে নিতে চাই, তোমার ওই মনোযোগের সুযোগ, ওই মনোযোগের সুযোগে তোমাকে এই চ্যাপ্টারে আমরা 2টা ক্লাস নিব এবং 2টা ক্লাসে খুব সুন্দরভাবে শেষ করব। আচ্ছা, এরপরে আসো এখানে কিভাবে ক্লাস হচ্ছে তোমাকে সিম্পলি বুঝাই যে 3 তারিখ যে ক্লাসটা হবে, 4 তারিখ ওইটার উপর 50 মার্কের একটা এক্সাম হবে। 4 তারিখ যে ক্লাসটা হবে ওইটার উপর 5 তারিখ একটা এক্সাম হবে। আচ্ছা, 5 তারিখ যে ক্লাসটা হবে ওইটার উপর 6 তারিখ একটা এক্সাম হবে। বোঝা গেল? মানে যেদিন ক্লাস ঠিক তার পর দিন একটা এক্সাম। এইভাবে ধরো এটা গেল। এরপর তুমি একটু খেয়াল করো তো যে 3, 4, 5 গেল, এরপরে কিন্তু ক্লাস আছে হচ্ছে 7 তারিখ, মানে 6 তারিখ হচ্ছে তোমার বন্ধ আছে, ঠিক আছে?
হ্যাঁ, না সরি, 6 আর 7 বন্ধ আছে। তুমি খেয়াল করবা হচ্ছে এখানে ক্লাস, এই যে তাহলে 3 4 5 টানা ক্লাস। তো 6 7 আসলে বন্ধ, 8ও বন্ধ। তো 6 7 বন্ধ হওয়ার কারণ তোমরা জানো যে 6 7 হচ্ছে ডিভিশনাল আছে। হ্যাঁ, তো যার জন্য যেহেতু আমরা সপ্তাহে 4টা ক্লাস নিব, তো 3 4 5 6 তারিখ হচ্ছে এই জন্য আমরা ক্লাস রাখি নাই। কিন্তু খেয়াল করো তো ভাইয়া, আমরা 9 10 11 12 13 টানা 5 দিন ক্লাস রাখছি, যাতে হচ্ছে তোমার ওই গ্যাপটা ক্রিয়েট না হয়। ধরো তুমি বন্ধের কারণে তোমার যেন মিস না হয়, এর জন্য প্রথম সপ্তাহে আমরা হয়তো একদিন কম ক্লাস নিছি, কিন্তু পরের সপ্তাহে ওইটা আমরা কভার করে দিছি। ঠিক একইভাবে দেখো যে এই মাসে হচ্ছে ঈদ আছে, তো ঈদের জন্য আমরা টানা বন্ধ দিচ্ছি হচ্ছে 18 থেকে 24, মানে এক সপ্তাহের একটা বন্ধ দিচ্ছি, কারণ আমরা জানি যে বড় একটা অংশের হচ্ছে ঈদে আসলে এলাকায় চলে যাবা, বা ঈদ উল ফিতর অ্যাকচুয়ালি আমাদের কাছে সারা মাস রোজা রাখার পরে বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, ফলে ঈদের বন্ধ আসলে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। মানে আমাদের কাছে ঈদের জন্য সবচেয়ে বড় আনন্দের উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। ফলে আমরা এক সপ্তাহ বন্ধ দিচ্ছি, কিন্তু তাতেও যেন তোমাদের খুব বেশি ক্ষতি না হয়, বা এক সপ্তাহ বন্ধের কারণে যেন পুরো মাসে ক্লাস না কমে যায়। যার জন্য খেয়াল করো, আমরা হয়তো 18 তারিখ থেকে ছুটি দিচ্ছি, কিন্তু তার আগে আমরা টানা 3 দিন 3টা ক্লাস নিয়ে নিচ্ছি। দেখো 15 16 17, হ্যাঁ, টানা 3 দিন 3টা ক্লাস নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে দেখো 24 তারিখ আমরা খুলতেছে, মানে 24 তারিখ পর্যন্ত বন্ধ, কিন্তু আমরা 25 থেকে আবার টানা ক্লাস নিচ্ছি। 25 26 27 28 তখন আবার টানা 4টা ক্লাস নিচ্ছি। টানা 4টা ক্লাস নিয়ে যেটা করছে, এই যে 29 বন্ধ, 30 বন্ধ, 31ও বন্ধ। কেন টানা 3 দিন বন্ধ দিলাম? টানা 3 দিন কিন্তু আমরা বন্ধ দিই না, টানা 3 দিন। আচ্ছা আচ্ছা, কোর্সের সাথে বই প্রোভাইড করব কিনা আমি ম্যাটেরিয়ালসে আসবো। তো আমরা একটু বলি যে টানা 3 দিন আমরা বন্ধ দিই না। টানা 3 দিন বন্ধ দেওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে মান্থলি। অর্থাৎ খেয়াল করো, আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে 50 মার্কের একটা ডেইলি এক্সাম হচ্ছে। তো তোমার একবার হচ্ছে, ঠিক ওই সপ্তাহে ধরো 4টা ক্লাস, 4টা ক্লাস শেষে ওই 4টা ক্লাস মিলায় একটা উইকলি এক্সাম, সেকেন্ড রিভিশন। আর মাস শেষে মান্থলি এক্সাম, থার্ড রিভিশন। এবং মান্থলি এক্সামে যারা ভালো করো, আমরা চেষ্টা করি তোমাদেরকে মোটিভেট করার জন্য, মাঝে মাঝে আমরা ক্রেস্ট পাঠাই যেন তোমরা একটু মোটিভেটেড হও। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে 1 মাসের রুটিন। এবং এই 1 মাসে ঈদের 1 সপ্তাহ বন্ধর পরও তুমি খেয়াল করলে দেখবা যে আমরা মনে হয় টোটাল এখানে ক্লাস নিছি 4টা, ঈদের পরে ঈদের আগে টানা 3টা ক্লাস, 4 আর 3 7টা, এরপরে হচ্ছে আরো 8টা, মানে 5টা 3টা 8টা, তাইলে 15টা ক্লাস নিচ্ছি। অর্থাৎ ঈদের 1 সপ্তাহের বন্ধ পাওয়ার পরও, এবং আমরা প্রত্যেক মাসে এই জিনিসটা কভার করে দিব, যে কোনো কারণে যদি এমন হয় যে একটা বড় বন্ধ পড়ে আসছে, ঈদের বন্ধ বা কিছু, এটা যখনই পড়ে আমরা এমনভাবে রুটিনটা সাজাই যেন তোমার ক্ষতি না হয়, যেন অনেক বেশি ক্লাস মিস না যায়। এবং আমরা চাইছি যে মার্চ মাসে তোমাকে ম্যাক্সিমাম প্রেশার দেওয়ার জন্য, কারণ এখনই তুমি যা একটু ফ্রি আসছো, এখনই তুমি যা একটু সময় দিতে পারবা। যত সময় সামনে যাবে তুমি এইচএসসি নিয়ে তত বেশি দুশ্চিন্তায় পড়ে যাবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যে পড়াশোনা কিন্তু এইচএসসি আর মেডিকেলের, প্রি মেডিকেলের পড়া বলি, এইচএসসির পড়া বলি, খুবই কাছাকাছি। ফলে এইটা নিয়ে প্যানিক করবা না কখনো, ঠিক আছে? এবং আমরা রিকোয়েস্ট করব যে প্লিজ একটু কষ্ট করে, এখন এই যে কষ্টটা তুমি করবা, এইটার যে রেজাল্ট তুমি পাবা, এই রেজাল্টটা অনেক অনেক বেশি, মানে অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ একটা ব্যাপার হবে। কারণটা কি, এখন তুমি যতটুকু আগায় রাখতেছো, তুমি এইচএসসির পরে অনেকে আছে যে অনেক টাকা খরচ করে, অনেক টিচার রাখে, মানে এলাকা থেকে ঢাকায় চলে আসে, মানে আমাকে মেডিকেলে চান্স পাওয়াই লাগবে, ওই চিন্তাটা তখন মাথায় আসে। অথচ যারা একটু বুদ্ধিমান, যারা এখন অতটুকু পরিশ্রম করে রাখে, তারা আসলে, মানে সে যত ইফোর্ট দিচ্ছে, যেই কষ্টটা এসএসসির পরে করতেছে, যেই আর্থিক খরচ সে করতেছে, জাস্ট তুমি এখনো ইফোর্টটুকু দিয়ে তোমার কিন্তু একাডেমিকের জন্য ক্ষতি হচ্ছে না। এই কেন ক্ষতি হচ্ছে না? কারণ টেস্ট পেপার সলভ কোর্স। আমরা একটু টেস্ট পেপার সলভ কোর্সে আসি। দেখো আমরা এই জায়গাটা একটু কথা বলি। আচ্ছা একটু মাসুদ, ল্যাপটপটা চার্জে লাগবে। আচ্ছা আসো একটু। টেস্ট পেপার সলভ কোর্স, এই কোর্সটা আমাদের প্রি মেডিকেলের বাচ্চাদের জন্য স্পেশালি আমরা রেডি করতেছি। আমাদের বাজারে টেস্ট পেপার আসা মাত্রই আমরা কিভাবে টেস্ট পেপার সলভ কোর্সটা করাবো এবং কিভাবে করাবো, কারণ তোমরা দেখো যে এইচএসসির তোমাদের যখন টেস্ট হয়, তারপরে সবাই টেস্ট পেপার কিনো না, কেনার পরে তোমরা আসলে নিজেরা টেস্ট পেপার সলভ করতে যাও, সেখানে অনেক প্রবলেমে পড়ো এবং তোমরা বুঝোও না
যে কোনগুলা সলভ করতে হবে, কোনগুলা করতে হবে না, কোনগুলা করলে তোমার এইচএসসির খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং শুধু তা না, তোমরা দেখছো যে এইচএসসির প্রশ্ন এখন যেভাবে হচ্ছে তাতে আসলে টেস্ট পেপার সলভ কোর্সটা বা টেস্ট পেপার সলভটা খুব ইম্পর্ট্যান্ট। ফলে আমাদের প্রি মেডিকেলে যারা তোমরা ভর্তি হচ্ছ তোমাদের জন্য আমরা টেস্ট পেপার সলভ কোর্সটাই দিচ্ছি। কারণ সব জায়গায় হচ্ছে তোমরা দেখবে যে রিভিশন ব্যাচ আর রিভিশন ব্যাচ। হ্যাঁ, শুধু রিভিশন ব্যাচ, সব জায়গায় শুধু রিভিশন দেওয়াই যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে টেস্ট পেপার সলভ করা। এবং সেই কোর্সটা আমাদের প্রি মেডিকেল বাচ্চাদের জন্য আমরা ইনশাআল্লাহ ফ্রিতে দিচ্ছি। ফলে এই টেস্ট পেপার সলভ কোর্স শুধু তা না, যত এমসিকিউ আছে বোর্ডের, তোমরা দেখছো একটু আগে জীবন ভাই দেখাইছে যে শুধুমাত্র মেডিকেলের আনলিমিটেড প্রশ্নই তুমি সলভ করতে পারবা না, বোর্ডের আনলিমিটেড প্রশ্ন তুমি সেখানে সলভ করতে পারতেছো। এবং এইটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র মেডিলজি তুমি যদি প্রি মেডিকেল ভর্তি হও তখন। মানে টেস্ট পেপার সলভ করতে পারছো, সাথে সাথে টেস্ট পেপারের এমসিকিউ সলভ করতে পারতেছো। অর্থাৎ তোমার রিসোর্সের কোনো অভাব নাই, তোমাকে শুধু কাজে লাগাইতে হবে। মানে তোমাদের যারা প্রি মেডিকেলে ভর্তি হও বা যে ব্যাচেই ভর্তি হও, তোমার সবচেয়ে মেজর সমস্যাটা কোথায় জানো? ডেডিকেশনে। যার ডেডিকেশন আছে সে এইচএসসি তে প্লাস পাবে, সে মেডিকেলেও চান্স পাবে। আর যার ডেডিকেশন নাই সে আসলে কোথাও চান্স পাবে না। মানে এইচএসসি তে প্লাস মিস করবে, মেডিকেলেও চান্স মিস করবে। এই জন্য তোমরা প্রায় দেখো যে যারা একটু ফাঁকিবাজ তারা এরকম বলবে যে ধরো এইচএসসি তে প্লাস মিস করছে, তখন বলবে যে আমি প্রি মেডিকেল করছি তো এইচএসসি তে প্লাস মিস গেছে, হ্যাঁ, পরে আবার মেডিকেলও মিস করে বসছে। তো জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে পড়াশোনা 90% সেম। ফলে আসলে যাই পড়ো তোমার হেল্প করে। এই জন্য আমরা খুব কমন একটা কথা বলি, এটা ট্রু, যে একাডেমিকে যারা ভালোভাবে পড়াশোনা করছে তারাই এইচএসসিতেও ভালো করে, অ্যাডমিশনেও মেডিকেলে চান্স পায়। তোমরা প্রায় দেখো কিছু বাচ্চা কাচ্চা আছে মেডিকেলে চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাচ্ছে, যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানে চান্স পাচ্ছে। আবার কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে কি কোথাও চান্স পাচ্ছে না। তো এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে এইচএসসি যে লাইফটা, সেই লাইফটাকে মানে সেই সময়টাকে ঠিকঠাক কাজে লাগানো। তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া আমি তো এর আগে ফাঁকি দিছি, অনেক ফাঁকি দিছি, এত ফাঁকি দিছি যে ভাই এখন আমার কি করা উচিত? তুমি যতই ফাঁকি দাও, তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে এই যে টাইমটা আছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগের যে কয়টা মাস আছে এবং এইচএসসি পরীক্ষার পরের যে কয়টা মাস আছে। মানে দেখো অনেকে আছে যে এইচএসসি পরীক্ষার পরের কয়টা মাস ট্রাই করে। তুমি যদি এইচএসসি পরীক্ষার আগের কয়টা মাস এবং পরের কয়টা মাস দুইটা মিলাই নিজের লাইফটাকে বুঝাইতে পারো, নিজেকে বুঝাইতে পারো যে আমি জীবনের সেরা পরিশ্রমটা করব, এই কয়টা মাস করব, জাস্ট নিজেকে এই জায়গায় কনভিন্স করতে পারো এবং স্ট্রিক্ট থাকতে পারো। মানে বুঝানোটা নিজেকে খুব ইজি, কিন্তু ওই জায়গায় স্ট্রিক্ট থাকতে পারা খুব কঠিন। আমরা নিজেরা ওই পরিশ্রম যদি করতে পারি তাহলে তোমার এইচএসসি তে প্লাস হবে, তুমি মেডিকেলেও চান্স পাবা। মানে এই দুইটা মাস্ট হবে। মেডিকেলে চান্স পাওয়া খুব সহজ যদি তুমি বুঝো যে কিভাবে পড়তে হবে। মেডিলজির কাজ তোমাকে বুঝানো যে কিভাবে পড়তে হবে। আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের মেডিলজির হোম পেজটা দেখো। ল্যাপটপটা স্লো, মানে ওয়েবসাইট স্লো না, ল্যাপটপ কঠিন স্লো। আচ্ছা, মানে এই ল্যাপটপটা যে আমাদের মাসুদ কই থেকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, তো এখানে খেয়াল করো আমাদের রেজাল্ট যেটা, সেখানে সেরা 10-এ 8 জন, অর্থাৎ এটা একটা অবিশ্বাস্য ব্যাপার না? তোমার মনে হয় না যে একটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে বাংলাদেশের জাতীয় মেধায় সেরা 10 জনে 8 জনই মেডিলজির সাথে ছিল। 8 জনই হয়তো আমাদের ফুল কোর্সে ছিল না, এর ভিতরে এমন স্টুডেন্ট ছিল যে আমাদের এক্সাম ব্যাচে ছিল, কিন্তু 8 জন আমাদের মেডিলজির সাথে ছিল। এর মধ্যে 3 জন আমাদের ফুল কোর্সে ছিল। জাতীয় মেধায় প্রথম জাহাঙ্গীর আলম শান্ত মেডিলজির ফুল কোর্সে ছিল। আমাদের প্রি মেডিকেল মানে ফুল কোর্সে বলতে একটু বলি যে এখানে ফুল কোর্সে বলতে এসএসসির পরে ভর্তি হয় এমন ফুল কোর্স আছে, কিন্তু শান্ত আমাদের প্রি মেডিকেলে ছিল। এর বাইরে আসো সৈয়দ মাজিদুল ইসলাম, নটরডেমের ছেলে, সপ্তম হয়েছে জাতীয় মেধায়, ও আমাদের ফুল কোর্সে ছিল। আচ্ছা, এবার আরাফাতের একটা ব্যাপার আছে। এবার হচ্ছে আরাফাত বুয়েটে 8th হয়েছে, মেডিকেলে 8th হয়েছে, ঢাকা ভার্সিটিতে মানে 4th। আরাফাত হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ছিল। এর বাইরে আসো আমার দীপন দেবনাথ, খুলনার বেস্ট রেজাল্ট, দীপন দেবনাথ আমাদের প্রি মেডিকেল কোর্সে ছিল। ফলে এই যে 8 জন সেরা 10-এ, তার ভিতর 3 জন আমাদের প্রি মেডিকেল কোর্সে ছিল। ফলে তুমি জাস্ট ইমাজিন করো যে মেডিলজির প্রি মেডিকেল কোর্সের যে সাকসেস রেট। দেখো আমরা কখনো বলি না যে আমাদের কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে বাংলাদেশে, যে আমাদের কাছে 3000 স্টুডেন্ট আছে, 4000 স্টুডেন্ট আছে, বিশাল বড় ব্যাচ, এমন না। কিন্তু আমাদের ব্যাচটা খুবই ছোট ব্যাচ, কম্প্যাক্ট ব্যাচ, এবং আমাদের ব্যাচে আমরা সবসময় যেটা এনশিওর করি সেটা হচ্ছে তোমাদের প্রতি যে কেয়ারটা, সেই কেয়ারটা দেওয়ার। এবং যার কারণে আমাদের প্রি মেডিকেল ব্যাচ, এবং আরো একটা ব্যাপার বলি যে আমাদের প্রি মেডিকেল ব্যাচে ফার্স্টে যে সার্ভিস ছিল
পরবর্তীতে টেস্টের জন্য কিন্তু আমাদের কিছুদিন ক্লাস ওইভাবে হয় নাই। ফলে আমরা তোমাদের যেটা বলছি যে মার্চ থেকে আমরা নতুন একটা শুরু করতে যাচ্ছি এবং 3 তারিখ থেকে ওই নতুন শুরুটা হইতে যাচ্ছে। ফলে আমরা চাই তোমরা একটু অ্যাক্টিভ থাকো। তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে ইনশাআল্লাহ আমাদের যে সার্ভিস, এই যে দেখো যে প্রি মেডিকেলে সেরা 10-এ মানে জাতীয় মেধায় যে সেরা 10 জন, তার ভিতরে 3 জন মেডিলজির প্রি মেডিকেল ব্যাচ যুক্ত ছিল। আমার মনে হয় এই একটা ব্যাপার ডিফাইন করে যে মেডিলজির প্রি মেডিকেল ব্যাচটা কতটা গোছানো ব্যাচ, কতটা সুন্দর ব্যাচ এবং কতটা সাকসেসফুল একটা ব্যাচ। এবং মানে আমরা কখনো দাবি করি না আমাদের কাছে স্টুডেন্ট সবচেয়ে বেশি, কিন্তু আমরা এটা প্রমাণ দিতে পারি যে আমাদের কাছে সবচেয়ে ভালো রেজাল্ট গুলো আছে টপ 10 গুলোর মধ্যেই। শুধু না, তুমি যদি পুরো ডিএমসি তে দেখো, তুমি যদি পুরো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট গুলোতে দেখো, আমি যখন সেলিব্রেশনে গিয়েছি আমি জিজ্ঞাসা করেছি তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, আমি সবচেয়ে বেশি যে আনসার পাইছি সেটা হচ্ছে প্রি মেডিকেল। এবং আমি বিশ্বাস করি যে এই যে প্রি মেডিকেলটার সূচনা হলো, 6.0 যারা আছে ওরা তো অনেকদিন ধরে আছে, ওখানে যারা রেগুলার ক্লাস করছে, আর 6.1 যারা নতুন ভর্তি হয়েছে, তোমরা যারা ওয়াদা করছো যে আমি নতুন ভাবে ক্লাস শুরু করছি এবং আমি কোনো ক্লাস মিস দেব না, এই ওয়াদা যারা করছো, আমি সিনিয়র হিসেবে তোমাকে গ্যারান্টি দিচ্ছি উপর আল্লাহ যদি চাই অবশ্যই তোমার চান্স হবে। তুমি যদি মেডিলজির সাথে চলো, তুমি যদি আমাদের কথা শোনো, আমরা যেভাবে পড়াচ্ছি সেই গাইডলাইন তুমি যদি ফলো করো, বিশ্বাস করো শুধু উপর আল্লাহ যদি চাই তোমার চান্স হয়ে যাবে। মানুষের চান্স হওয়ার জন্য কিন্তু অনেক কিছু লাগে, উপর আল্লাহ এমনি এমনি দেয় না, তার পরিশ্রম করা লাগে, তার ভাগ্য লাগে। তো মনে রাখো যে তুমি যদি পরিশ্রমটা করো আমাদের সাথে, আমাদের দেখানো পথে পরিশ্রম করো, আমরা এতগুলো প্রি মেডিকেল থেকে স্টুডেন্টকে মেডিকেল কলেজের ক্যাম্পাস পর্যন্ত নিয়ে আসছি, সেই সিনিয়রদের কথা, সেই ডিএমসিয়ান সিনিয়রদের কথা তুমি যদি শোনো, বিশ্বাস করো তোমার চান্স হবে। এই বিশ্বাসটা তোমার রাখতে হবে। মেডিলজির উপর বিশ্বাস করছে, পরিশ্রম করছে, চান্স হয় না, এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। ভাগ্য বলে একটা ব্যাপার আছে, কিন্তু অবশ্যই তোমার পরিশ্রম সবচেয়ে বড় ফ্যাক্টর, এটা মাথায় মনে রাখবা। আচ্ছা, তো অনেকে জিজ্ঞেস করছে যে ভাই টেস্ট পেপার সলভ ক্লাস কবে শুরু করবেন? বাজারে টেস্ট পেপার আসার পরই আমরা তোমাদের আউটলাইনটা দিয়ে দিব, খুব দ্রুতই শুরু করব, কারণ আসলে জানি যে তোমাদের হাতে খুব বেশি সময় নাই এবং তোমরা আমাদের কোর্সে ভর্তি হলে টেস্ট পেপার সলভ কোর্সটা ফ্রি পাচ্ছ, অর্থাৎ একাডেমিকের জন্য যে হেল্পটা দরকার সেটা আমরা তোমাদের দিব ইনশাআল্লাহ। ফলে এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই। ক্লাস ফেসবুকে হবে কিনা আমরা এই প্রশ্ন উত্তর দিচ্ছি, ফেসবুকেও হবে, ওয়েবসাইটেও হবে, তুমি যেখানে খুশি সেখানে ক্লাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে আমরা প্রথম ক্লাস হচ্ছে 3 তারিখ, এখানে সবগুলা ক্লাস রাত 9:30 হবে, ঠিক আছে? তোমাদের প্রি মেডিকেল ব্যাচের বা হচ্ছে সবগুলা ক্লাস রাত 9:30 হবে, যেহেতু রোজার মাস। আপাতত রাত 9:30, আমরা রোজার পরেও সম্ভবত 9:30 খুবই পারফেক্ট টাইম, এটা রোজার পরেও বা রোজার আগেও। ফলে আমরা সব ক্লাস 9:30 নিব, এটাই আমাদের ফিক্স টাইম তোমাদের ব্যাচের জন্য, ঠিক আছে? এর বাইরে আচ্ছা, এর বাইরে আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারো। একটু বলি যে তুমি আসলে কি করবা, সেটা খুব সিম্পল। মানে তোমার এখন এইচএসসির সময়, এখন আমি তোমাকে বলবো না যে বইয়ের লাইন বাই লাইন পড়ো, এই করো ওই করো। তুমি জীবনভর ফিজিক্স ক্লাস করবা, দেখবা যে ক্লাস করছো, তোমার একাডেমিকের পড়াও শেষ, অ্যাডমিশনের পড়াও শেষ, সব শেষ। তুমি বায়োলজি কেমিস্ট্রি ক্লাস করবা, যে ক্লাসই করবা দেখবা যে বই পড়তেছো, মানে বইটা সামনে নিয়ে বসছো, ক্লাসটা করছো, ক্লাস করছো, তোমার সব পড়া শেষ। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটু মেডিলজি ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোনো 2টা ক্লাস দেখো, হ্যাঁ? জীবন ভাইয়ের ক্লাস আছে, মিমাপুর ক্লাস আছে, নিশাতাপুর ক্লাস আছে, আমার ক্লাস আছে। তো আমাদের যে কোনো ক্লাস দেখো, ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে পড়াই। তো 27 ব্যাচের অনেকে অ্যাকচুয়ালি কমেন্ট করতেছে ইউটিউবে যে ভাই 27 ব্যাচ কি করব। 27 ব্যাচের কিন্তু আগামীকাল আমরা ঠিক একই সময় রাত 9:30-এ, আগামীকাল রাত 9:30-এ আমাদের 27 ব্যাচের জন্য ডেডিকেটেড যে ব্যাচ, সেই ব্যাচটার আমরা হচ্ছে ওরিয়েন্টেশন করছি এবং সেটার নাম হচ্ছে মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ। তুমি প্রশ্ন করতে পারো 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে যে ভাই আপনারা প্রি মেডিকেল ব্যাচ কেন বলছেন না? দেখো, 27 ব্যাচ মাত্র অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, তোমাদের ফার্স্ট ইয়ারও এখনো কমপ্লিট হয় নাই। এখন যদি আমি তোমাকে বলি প্রি মেডিকেল, তোমার মাথায় প্রথম যে প্রশ্ন আসবে যে ভাই তাহলে একাডেমিক আমি কিভাবে কমপ্লিট করবো, আমার তো লম্বা সময় একাডেমিক পড়তে হবে। 26 ব্যাচ একাডেমিক অনেকখানি কমপ্লিট করেছে, তাই তারা একাডেমিকের সাথে মিলিয়ে প্রি মেডিকেল প্রস্তুতি নিতে পারছে, একই সাথে তাদের 2টা প্রস্তুতি হচ্ছে। কিন্তু আমাদের তো একাডেমিক প্রস্তুতি ভালোভাবে নেওয়া দরকার, আমাদের তো বেস বা ফাউন্ডেশন দরকার। সেই জন্য 27-এর জন্য আমরা 26-এর সাথে মিলাই দিই নাই। আমরা 26-27 একত্রে বলতে পারতাম প্রি মেডিকেলে ভর্তি হও, আমরা দেখছি না, 27কে আমার স্পেশালি প্রিপেয়ার করতে হবে। 26-এ যে প্রতিযোগিতা থাকবে, 27-এর প্রতিযোগিতা নিঃসন্দেহে তার চেয়ে বেশি। 26-এ যতজন পরীক্ষা দেবে, 27-এ নিঃসন্দেহে তার চেয়ে বেশি পরীক্ষা দেবে। তাহলে নিশ্চয়ই 27-কে যদি আমি আগে থেকেই প্রিপেয়ার না করি, মেডিলজির 27 ব্যাচ
তারা যদি আগে থেকেই প্রস্তুতি না নেয় তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। সেজন্যই আমাদের শুরু হচ্ছে আলাদা রকম মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ। সো আগামীকাল 9:30টার সময় অবশ্যই নিজে থাকবা, দরকার হলে আঙ্কেল আন্টিকে নিয়ে থাকবা। তোমার মাথায় প্রশ্ন আসবে যে ভাই আমি একাডেমিক প্রিপারেশন কিভাবে নেব, আবার এই মেডিকেল সংক্রান্ত যে বেসিক ফাউন্ডেশন সেটা কিভাবে আমার হবে, সেটা আগামীকাল তোমাদের কাছে ক্লিয়ার আউট হবে। আচ্ছা, এখানে আমি একটু বলি যে তোমরা হচ্ছে জিকে আর ইংলিশের ব্যাপারটা একটু বলি। জিকের ক্ষেত্রে তুমি সবসময় মাথায় রাখবা যে এখন হচ্ছে 15 মার্ক, ইংলিশে 15 মার্ক, তো জিকেতে ইংলিশে দুইটা মিলে মোট 30 মার্ক। এবং জিকে ইংলিশের সবচেয়ে বড় সমস্যা কি, যে ভাইয়া এসএসসির আগে কেউ কিছু পড়ে না, এসএসসির পরে এত বেশি প্রেশার, এসএসসির পরেও পড়ে না। এর জন্য খুব অল্প মাসে একটা বা দুইটা ক্লাস আমরা জিকেতে রাখছি। কিন্তু দেখবা যে জিকের সিলেবাস তো অনেক বড় না, মাসে যদি তুমি দুইটা ক্লাস করো, জাস্ট একটু কষ্ট করে দুইটা ক্লাস করলা, দেখবা যে জিকেতে তুমি অনেক আগায় গেছো, ইংলিশে তুমি অনেক আগায় গেছো। হ্যাঁ, এর জন্য আমরা কিন্তু দেখবা যে মার্চ মাসেও দুইটা জিকে ক্লাস রাখছি, মানে বেশিও না আবার একেবারে কমও না। এই দুইটা ক্লাস দেখবা যে তুমি করলে জিকেতে তোমার অনেকটুকু, কারণ মিয়াবু সেভাবে করায়। তো জিকে নিয়ে আসলে মিয়াবুর কি প্ল্যান বা নিশাতাপুর ইংলিশ নিয়ে কি প্ল্যান সেটা শুনবো। তো মিয়াবু জিকে নিয়ে। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমাদের জিকে ক্লাসগুলো মেইনলি আমি নেই। এখন আমি জানি অনেকে বলবা যে আপু আমার তো এইচএসসি সিলেবাসই এত বিশাল, এইচএসসি সিলেবাসই শেষ করি নাই, সেখানে মেডিকেল নিয়ে চিন্তাই করতে পারছি না। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এইচএসসি লাইফের এক্সপিরিয়েন্স। তো আমার এইচএসসির আগে থেকে মোটামুটি তুমি বলতে পারো 6 থেকে 7 মাস আগে থেকে আমার মেডিকেল প্রিপারেশন নেওয়াটা শুরু হয় আর কি। এমন না যে আমি একদম পুরো দমে সবকিছু সাইডে রেখে মেডিকেলের জন্য পড়েছি, এমন না। তো আমি হচ্ছে তোমার বলতে পারো যে একদম এইচএসসির 2 মাস আগে থেকে একদম সিরিয়াসলি এইচএসসির জন্য পড়েছি, কিন্তু পাশাপাশি কিন্তু এই যে এইচএসসির 2 মাস আগে থেকে আমি নিজেকে মেডিকেলের জন্য প্রিপেয়ার করেছি। মেডিকেলের জন্য প্রিপেয়ার করতে বলতে কি, যে ধরো মেডিকেলের জন্য কি লাগে, কোনটা পড়তে হয়, কিভাবে পড়তে হয়, আসলে কি ধরনের প্রশ্ন আসে। আমি তো ধরো একাডেমিকের জন্য টেস্ট পেপার সলভ করতেছি, একাডেমিকের জন্য প্রশ্ন পড়তেছি, বাট আসলে মেডিকেলের জন্য আমাকে কি কি পড়তে হয়, স্পেশাল কি। তো এই সব গবেষণা করে আমি পড়া শুরু করি। তখন আমি হচ্ছে ধরো আমরা সাধারণ জ্ঞানটা এটা সাবজেক্ট হিসেবে হয়তো ক্লাস 2 পর্যন্ত পড়ি হাইয়েস্ট। এরপরে ওই যে ক্লাস 2 এর পর থেকে এই ইন্টার লাইফ পর্যন্ত একটা হিউজ গ্যাপ পড়ে যায়। এখন যারা ধরো রেগুলার নিউজ টিউজ দেখো বা একটু আপডেট রাখো তারা হয়তো কিছুটা কিছু জানো, বাট এই যে জিকের সিলেবাসটা হিউজ রকম বড়। তো আমার যখন মেডিকেল প্রিপারেশন নিয়ে এটা মাথায় সেট হয়, তখন আমার সবচেয়ে বড় টেরর কাজ করতেছিল হচ্ছে এই ব্যাপারে যে আমি জিকের জন্য কি করব। আমার তো এটা অনেক বড় সিলেবাস, আমি তো শেষ করতে পারবো না। ইভেন ধরো থাকে না যে একটা জিনিস হয়তো আমি 1 বছর পড়ি নাই, 2 বছর পড়ি নাই, আমি পরেরটা একটা মানে গ্যাপ পূরণ করতে পারি। তো যেই জিনিসটা ধরো আমি 10 বছর ধরে পড়তেছি না, ওই জিনিসটা আমি হুট করে কিভাবে শুরু করবো। অ্যান্ড তুমি যে কোনো মেডিকেল অ্যাসপিরেন্ট বলো বা যারাই মেডিকেলে চান্স পাইছে, দেখবা 90% একটা কমন উত্তর থাকে যে জিকে পারতাম না বা ইংলিশ পারতাম না, একাডেমিক লাইফ থেকে পারতাম না। বা তুমি যদি এমন কাউকে জিজ্ঞেস করো যারা ধরো একদম ইন্টার লাইফে ফার্স্ট থেকে প্রিপারেশন নিয়েছে, বা ধরো এখন একটা ভালো পজিশনে আছে, ভালো জায়গায় চান্স পেয়েছে, টপ মেডিকেলে চান্স পেয়েছে, ওদেরকে জিজ্ঞেস করলে দেখবা যে ওরা ওদের ইন্টার লাইফ থেকে জিকেটা পড়তো। তো আমার প্ল্যান ছিল এরকম যে পুরো জিকে সিলেবাস আমার হয়তো ইন্টারের আগে কভার করা পসিবল না, আমি অ্যাটলিস্ট যদি আমি 10-20% আগায় রাখতে পারি, এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে। তো আমি কি করেছি, আমি আমার ইন্টারের আগে জিকে সিলেবাসটা প্রায় তোমার 20-30% মতো কভার করে রেখেছি। এর পরে গিয়ে যখন আমার একটা ধারণা হয়ে গেছে আসলে জিকের জন্য কি কি পড়তে হয়, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন সলভ করতে হয়, সবকিছু যখন ধারণা হয়ে গেছে, পরবর্তী আমি এইচএসসির পরে গিয়ে বাকি 70% এবং এই সবকিছু রিভাইজ করা অ্যান্ড সবকিছু অ্যান্সার করতে পেরেছি আর কি। তো আমাদের সময় জিকেতে ছিল 10 মার্ক, তো আমি 10টার মধ্যে তোমার 9টা কোয়েশ্চেনই পারি। অ্যান্ড এখন জিকের মধ্যে তোমার যে মানবিক গুণাবলী অ্যাড করার 15 মার্ক হয়ে গেছে, সো মার্কটা আরো বেড়ে গিয়েছে। তারপরে এখন তোমরা যদি চাও যে ওই যে ইন্টারের এইচএসসির পরের 2-3 মাস যদি সাফার না করতে চাও, তাহলে এখন থেকে জিকে সিলেবাস অল্প একটু হলেও পড়ে আগে রাখো। আমি তোমাকে বলতেছি না যে পুরো এত মোটা একটা বই ধরে এখনই শেষ করে ফেলো, বলছি না, জাস্ট বলছি অল্প একটু পড়ে আগায় রাখো, একটু ধারণা রাখো। এই জন্য তোমাদের প্রি মেডিকেলে আমরা জিকে ইংলিশ ক্লাস একটু কম রেখেছি, কারণ তোমাদের এখন ফোকাস থাকবে অ্যাডমিশনে এবং একাডেমিকে, এবং তোমাদের ক্লাসগুলো আমরা সেভাবেই নিব যাতে তোমার অ্যাডমিশন রেজাল্টটাও ভালো হয়ে যায়। এবং তোমার জিকে ইংলিশের ক্লাসগুলো অল্প রাখছি, অল্প কয়েকটা ক্লাস করো, একটু ধারণা রাখো, দেখবা এই কয়েকটা ক্লাস তোমাকে ওই এইচএসসি পড়ার লাইফে অনেক হেল্প করবে। অ্যান্ড জিকের জন্য আসলে আমাদের অনেক প্ল্যানিং আছে, কিন্তু তোমাদের এই যে একাডেমিক প্রেশারের জন্য আমরা সেটা এক্সিকিউট করতে পারছি না। তাও যদি তোমরা আমার সাথে যুক্ত হও, তাহলে আপু তোমাদেরকে ডেইলি জিকেটা কিভাবে কি অল্প করে গুছাইতে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু আমাকে ধারণা দিব। তো এরপরে ইংলিশ নিয়ে আচ্ছা, নিশ্চিত একটু অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা, আমি যখন চিটাগং এবং কুমিল্লায় গিয়েছি, তোমরা 26 ব্যাচের অনেকে রিল্যাক্টেন্টলি আমার কাছে এসে জিজ্ঞাসা করছো ভাই জিকে ইংলিশ নিয়ে কি করবো। তো এই প্রশ্নটা থাকে কারণ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের একটা চিন্তা থাকে যে
তিনটা সাবজেক্ট তো আমি পড়ছি এইচএসসি তে, কিন্তু জিকে এবং ইংলিশ এই দুইটার উপর আলাদা করে আমার এমফাসিস করা হচ্ছে না। তাহলে আমি কি পিছিয়ে যাব? প্রি মেডিকেলে যেহেতু সবাই আগে থেকে প্রস্তুতি রাখে, জিকে এবং ইংলিশে আমি কি প্রস্তুতি রাখবো? তো দেখো, ইংলিশের ক্ষেত্রে আমি একটুখানি বলি। ইংলিশে তুমি দেখো সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই যে তিনটা জিনিস বললাম, এই তিনটার প্রত্যেকটা তোমার ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেনে আসে। সিনোনিম অ্যান্টোনিমের উপর আলাদা কোশ্চেন আসে, প্রিপোজিশনের উপর আলাদা কোশ্চেন আসে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসে। তাহলে তুমি আমাকে বলো, এই জিনিসটাই তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে সেটা তো তোমার অ্যাডমিশনও কভার করে ফেলছে। যেই সিনোনিম অ্যান্টোনিম, যেই ভোকাবুলারি স্টুডেন্টরা এইচএসসির পর বলে যে ভাই মনে থাকছে না, সেই সিনোনিম অ্যান্টোনিম ওর একাডেমিক লাইফেই পড়া উচিত, কারণ এটা ওর একাডেমিক পড়াশোনা। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কিছু বেসিক এমসিকিউ তারা ভুল করে। এই জিনিসটা যাতে না হয়, তার সবচেয়ে বড় একটা স্টেপ হচ্ছে এখন থেকেই একাডেমিক বেসিক গ্রামার তোমার ক্লিয়ার আউট করতে হবে। সবসময় রুল দিয়ে প্লাস প্লাস দিয়ে অ্যাকচুয়ালি জিনিসপত্র বোঝা যায় না। ইংলিশ গ্রামার এভাবে অ্যাকচুয়ালি শেখা যায় না। ইংলিশ গ্রামার তখনই তুমি শিখতে পারবা যখন তুমি কোশ্চেন বেসড গ্রামার শিখবা। তুমি গ্রামার বেসড কোশ্চেন শিখে তার অনেকগুলো উদাহরণ শিখতে পারো, কিন্তু বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, বিসিএস, ম্যাথ ডেটের কোশ্চেনে কোন গ্রামাটিক্যাল কোশ্চেনটা আসছে, ওই গ্রামারটা যখন তুমি শিখবা, তোমার ওই গ্রামারটা আরো ভালো মনে থাকবে। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তুমি যদি রুটিনটা দেখে থাকো, তাহলে তুমি দেখবা এই রুটিনে আমরা কিন্তু শুধুমাত্র বেসিক যে সাবজেক্ট, সেই সাবজেক্ট রাখি নাই। তার সাথে আমরা, দেখো রুটিনটা আমি একটু যাই, এই দেখো রুটিনটা দেখো। রুটিনে একদম সোমবারে কিন্তু ইংলিশ ক্লাস আছে তোমাদের টেন্সের উপর, টেন্স, তার সাথে রাইট ফর্ম অফ ভার্বস। তার মানে তোমাকে আমি সাইমultaneously বায়োলজি, ফিজিক্স ক্লাস তো করাচ্ছি, তার সাথে সুযোগও রাখছি যাতে তুমি ইংলিশ ক্লাসটা করতে পারো, যাতে তুমি গ্রামাটিক্যাল রুলস গুলো শিখতে পারো। এই ক্লাসে কি হবে, ম্যাথ ডেটে আসা কোশ্চেন, বিসিএস এ আসা কোশ্চেন, সেগুলোকে নিয়ে এসে এর ভেতরে কোন গ্রামারটা আছে সেই গ্রামারটাকে শেখাবো। অদ্ভুতভাবে তুমি দেখবা এইচএসসি তে তোমার রাইট ফর্ম অফ ভার্বস আছে, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে আলাদা একটা রাইট ফর্ম অফ ভার্বস পূরণই করতে হয়। তুমি এইখান থেকে যে বেসিক শিখবা, তোমার এইচএসসির ওই রাইট ফর্ম অফ ভার্বসে যতটুকু গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, যে তুমি এক পড়া দিয়ে এইচএসসিও কভার করবা, অ্যাডমিশনও কভার করবা। এবার প্রশ্ন আসে জিকের ক্ষেত্রে। জিকে তোমাদের মিমাপু অলরেডি উত্তর দিয়ে ফেলছে। তারপর একটুখানি বলি, জিকে নিয়ে অনেকে যে বিষয়টা ভাবে, ক্লাসের বাইরে এক্সট্রা আমার কিছু লাগবে কিনা, উত্তর হচ্ছে না। তোমাদের মিমাপু যে ক্লাসগুলো নেবে, সেই ক্লাসের কিন্তু আলাদা স্লাইড থাকে, ক্লাসে ইনফরমেশন গুলো একেবারে ক্লাসিফাই করে দেওয়া থাকে। সো তুমি যদি ওই ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে ততটুকুও পড়ো। আমাদের জিকেলজি বই আছে আলাদা, এবছর কিন্তু আমরা বইয়ের নতুন সংস্করণ আনছি, আগের বছরের বইয়ের সাথে মিল নাই। এই জিকেলজি বইটা যখন তোমরা হাতে পাবা, এইখানে যেভাবে গোছানো আছে, বিশ্বাস করো এই একটা বই এনাফ। তুমি প্রশ্ন করতে পারো, ভাই আমি MP3 কিনবো কিনা, ভাই আমি অমুক বই কিনবো কিনা, আমি জোবাইরস জিকে কিনবো কিনা, অনেক বই বাজারে আছে, সব বই ভালো, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মেডিওলজির একটা জিকেলজি বই একজন স্টুডেন্টকে 15-তে 15 পাওয়ার জন্য এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। আচ্ছা, একটু ম্যাটেরিয়ালস নিয়ে বলি, যে তোমরা আসলে ম্যাটেরিয়ালস নিয়ে জিজ্ঞেস করতেছো। তো তোমরা ম্যাটেরিয়ালস আসলে মে মাসে পাবা, হ্যাঁ মে মাসের শেষের দিকে ম্যাটেরিয়ালস পাবা। তো আমরা একটু দেখাই ম্যাটেরিয়ালস যে কোর্স ফি 5,950 টাকা বা 5,990 টাকা, এরকমই কিছু, এটা ভ্যারি করে, 100-200 টাকা এদিক ওদিক হয়। তো 5,990 টাকা এই যে কোর্স ফিটা, এই কোর্স ফিটা হচ্ছে তোমাদের একেবারে এসএসসি পর্যন্ত, তোমাদের সার্ভিস এসএসসির পরে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। ব্যাপারটা বোঝাই, এসএসসির পরে যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আমাদের নামে ফাইনাল মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এটার কোর্স ফি হয় 5,500 টাকা। অর্থাৎ কাইন্ড অফ তুমি 400 টাকা বেশি দিয়ে তুমি এইচএসসির আগে ফুল প্রি মেডিকেল কোর্সটা করে ফেলতে পারতেছো। মানে এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ এরপরে আমাদের এইচএসসির পরে আমাদের লস প্রজেক্ট ব্যাচ আসে, আমাদের এক্সাম ব্যাচ আসে, মানে একটার পর একটা ব্যাচ আসতে থাকে। যে ব্যাচই আসে এটা তুমি ফ্রি পাবা। যদি আমাদের জিকে ইংলিশ আলাদা ব্যাচ আসে, সেটা তুমি ফ্রি পাবা। এখানে অনেক সময় আমরা জিকে ইংলিশ আলাদাভাবে পড়াই, অনেক সময় আমরা জিকে ইংলিশ একসাথে পড়াই। তো এটা আমরা সুবিধা মতো, যেমন আমরা এসএসসির আগে একসাথেই পড়াচ্ছি, কারণ আমি যদি আলাদা একটা ব্যাচ দিই, এত প্রেশার তো তুমি নিতে পারবা না যে জিকে ইংলিশ ব্যাচ আলাদা প্রতিদিন 2-3টা ক্লাস, এখানে প্রতিদিন 4-5টা ক্লাস, ওই সময় তো তোমার হাতে নাই। ফলে এখন আমরা এটা করতেছি না। তো এখানে ম্যাটেরিয়াল সেটে আলাদা 2,000 টাকা অ্যাড করে বা অ্যাড অন অ্যাড করে 2,000 টাকায় তুমি 10টা ম্যাটেরিয়ালস পাবা।
মাত্র 10টা বই। এবার আমরা কম্প্যাক্ট করে ফেলছি যে প্রচুর বই না, প্রচুর জিনিসপত্র না, মাত্র 10টা বই। কি বই আমি বলি, তোমার বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা, আর ফিজিক্সের 2টা। তুমি এটাকে কোশ্চেন ব্যাংক বলতে পারো, তুমি এটাকে মানে যে কোনো কোশ্চেন ব্যাংক বলতে পারো, এটাকে সুপ্রিম কোশ্চেন ব্যাংক বলতে পারো, সুপার কোশ্চেন ব্যাংক বলতে পারো, যে কোশ্চেন ব্যাংক সহজ ভাষায়। কিন্তু ধরো বায়োলজি যে 2টা, বায়োলজি 2টা, একটা হচ্ছে বোটানি, একটা জুওলজি। বোটানি, একটা জুওলজি। এখন এই বোটানির এই যে কোশ্চেন ব্যাংকটা, এর ভিতর মেডিকেলের কোশ্চেন আছে, ডেন্টালের কোশ্চেন আছে, এক্সারসাইজের কোশ্চেন আছে, আবার আমাদের নিজের হাতে রেডি করা বই ঘেটে ঘেটে বানানো প্র্যাকটিস কোশ্চেন আছে। অর্থাৎ একটা বইয়ের মধ্যে যত প্র্যাকটিসের যত প্রশ্ন দরকার সব আছে। অর্থাৎ তোমার আলাদা করে মেডিকেল প্রশ্ন ব্যাংক ইউজ করা লাগতেছে না, তোমার অনুশীলনীর বই লাগতেছে না, যে আমাদের সলভার ডাই আছে, আবার প্র্যাকটিস বুক আলাদা করে লাগতেছে না, তোমার আলাদা করে কিছু কেনা লাগতেছে না, সব এই একটা বইতে আছে। এরকম 6টা বই, মানে এই 6টা প্রশ্ন ব্যাংকই হচ্ছে তোমার সবকিছু সলিউশন। এই 6টা প্রশ্ন ব্যাংক যারা ঠিকঠাক সলভ করতে পারবে সে মেডিকেলে চান্স পাবে। সহজ কথা, যে যত বেশি প্রশ্ন সলভ করবে সে মেডিকেলে তত ভালো মেডিকেলে চান্স পাবে। এখন আসো, এই 6টা বইয়ের বাইরে তোমার জিকে বই লাগে। জিকের পারফেক্ট একটা বই মেডিকেলের জন্য স্পেশালি বানানো, মানে জিকে বই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলা চাকরির পরীক্ষা, মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং, মেডিকেল প্লাস ভার্সিটি, মানে একটা জগা খিচুড়ি অবস্থা। এই জিকে বইটা শুধুমাত্র মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য। ইংলিশ যে বইটা শুধুমাত্র মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য। তাহলে 8টা বই হইল, 6টা সুপ্রিম কোশ্চেন ব্যাংক, 2টা বই, সাথে আর মাত্র 2টা বই। একটা হচ্ছে এক্সট্রাস। অন্য রাইটারের ভাইয়া কি পড়বো, কতটুকু পড়বো, কোন কোন রাইটারের বই পড়বো, কিচ্ছু না, খালি এক্সট্রাস পড়বা, গেল। আর লাস্টে আর একটা বই, সেটা হচ্ছে লিটমাস পেপার। লাস্টের বইটা হচ্ছে লিটমাস পেপার। 50 সেট মডেল টেস্ট থাকবে, 50 সেট মডেল টেস্ট, আর কিচ্ছু না। এইটা কি বাসায় বসে প্র্যাকটিস করবা, এই 50 সেট মডেল টেস্ট বসে বসে বাসায় বসে প্র্যাকটিস করবা। আমাদের প্রচুর স্টুডেন্ট শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের কাছে পড়ে, এসএসসির পরেও অন্য কোথাও পড়ে না, শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের কাছে। ফলে এই যে 50 সেট মডেল টেস্ট, এই 50 সেট মডেল টেস্ট বাসায় বসে এক্সাম দিবা, যাতে তোমার অফলাইন এক্সাম ভীতিটা দূর হয়। মানে তোমাদের একটা যে ভাইয়া অফলাইনে এক্সাম তো দিই নাই, মেডিকেলের ভর্তি পরীক্ষা তো অফলাইনে হবে। ফলে এই 10টা বই ক্লিয়ার, এই 10টা বই মাত্র 2000 টাকা। এখন তুমি বাজারে যদি যাও, তুমি অলরেডি জানো যে এরকম মানসম্মত 10টা বই প্রাইস কেমন হইতে পারে। ফলে এটাও তুমি বুঝতে পারবা যে এখানে আমরা কোনো প্রফিট করতেছি না। মানে এই বইগুলা হচ্ছে আমাদের কাছে তোমরা ভর্তি হইছো, আমাদের কোর্সে ভর্তি হইছো, ফলে এই বইটাতে আমরা কোনো প্রফিট করি না। এই 10টা বইয়ের যে প্রাইস আমরা সেটাই নিব শুধুমাত্র। আচ্ছা ঠিক আছে, এর বাইরে আর কিছু কি আছে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, কারণ হচ্ছে 8টা বেজে আসছে, আজকে আমার তারাবিও আছে। ফলে আমার মনে হয় যে এর বাইরে তোমাদের যার যা কোশ্চেন আমরা গ্রুপের লিংক অ্যাড করে দিচ্ছি, সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। দেখো এই যে আমি একটু দেখাই, তোমরা একটু কোর্সে চলে আসবা। আচ্ছা, তো কোর্সে, তোমার কোর্সে যখন তুমি ঢুকবা, আচ্ছা একটু মানে ওকে একটু সময় দিই। আচ্ছা, এই যে ক্লাস ও পরীক্ষা দিতে ক্লিক করো, মানে প্রোফাইলে এসে তোমার কোর্সের ভিতর তুমি ঢুকবা। কোর্সের ভিতর ঢুকে এই যে ওরিয়েন্টেশন ক্লাসে দেখো, এখানে চাপ দিলে কিন্তু তুমি এই যে লাইভটা তুমি এখান থেকে দেখতে পারবা। মানে তুমি অলরেডি লাইভটা দেখতেছো, তো ফেসবুকে দেখতেছো, এখান থেকে তুমি ওরিয়েন্টেশন ক্লাসে চাপ দিয়ে তুমি লাইভটা দেখতে পারবা। আচ্ছা, এই যে দেখো এখানে ক্লাসটা আসবে, এখানে হচ্ছে চ্যাট করতে পারবা। আবারও বলি, সাথে সাথেই আসে আমাদের ল্যাপটপ স্লো, কারণ আমরা আজকে একটা বাজে ল্যাপটপ নিয়ে আসছি, কারণ আমাদের ল্যাপটপটা ডিভিশনাল রেজাল্টের কাজে বিজি আছে। ঠিক আছে, আসো আমরা একটু দেখি। এরপর হচ্ছে জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন, অর্থাৎ যে সাবজেক্টের ক্লাস সেই সাবজেক্টের ক্লাস তুমি পাবা। ডিজিটাল সেকশনে ডিজিটাল সবকিছু পেয়ে যাবা। পেইড গ্রুপে এখানে যখন তুমি চাপ দিচ্ছ,
এই যে পেইড গ্রুপে আসলে এখানে তুমি দুইটা ফেসবুক গ্রুপ পেয়ে যাবে, এই যে ফেসবুক গ্রুপ, এই যে টেলিগ্রাম গ্রুপ। এখান থেকে চাপ দিয়ে তুমি এই গ্রুপগুলোতে রিকোয়েস্ট দিতে পারবা, যদি তুমি এখনো গ্রুপে জয়েন না করে থাকো এখানে রিকোয়েস্ট দিয়ে তুমি গ্রুপ দুইটাতে জয়েন করে ফেলো। 3 মাস থেকে ক্লাস শুরু হচ্ছে এবং গ্রুপে আমরা সবকিছু তোমাদের বুঝাই দিব সুন্দরভাবে, ঠিক আছে? এই তো। আর আর্কাইভ এই সেকশনে চাপ দিলে তুমি গত বছরের আর্কাইভ ক্লাসগুলো আমরা দিয়ে দিব, সেই ক্লাসগুলো করতে পারবা। ওকে, এর বাইরে আর কারো কোনো প্রশ্ন আছে? না, আলাদাভাবে আসলে কেনা যায় না, কেন আমি বলি কারণটা দেখো, যে ধরো যারা বইয়ের বিজনেস করে তারা হচ্ছে কি করে যে প্রচুর বই তারা ছাপায়, এই বইগুলা মানে তাদের একটা আইডিয়া আছে কতগুলা বই বিক্রি হবে এগুলা, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কোনো প্রফিট করতেছি না দেখো, কিন্তু আমরা জানিও না যে কে কোন বইটা নিতে চায়। তোমাদের ক্ষেত্রে কি হয় যে তোমরা বই দেখছো, তারপর মনে হলো এই বইটা তো ভালো লাগতেছে, আমি বইটা এখন নিব, তো সমস্যা হচ্ছে ওইভাবে বই অর্ডার দেওয়া যায় না, মানে বই অর্ডার দিতে হয় আগে, ঠিক আছে? ফলে দেখা যাচ্ছে তুমি বললা যে এই বইটা তো আমার লাগবে ভাইয়া, তখন আমি এটা পারবো না যে দুইটা বই আমাকে একটু রেডি করে দেন, দুইটা বই রেডি করা যায় না, বই একসাথে অর্ডার দিতে হয়, ফলে আমি তো আগে থেকে জানি না যে কার কোন বইটা লাগবে, ফলে যেহেতু আমরা প্রফিটও করি না, ফলে ওইটা যদি করতে যাই তাহলে আমার লস হয়, মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা। এর জন্য হচ্ছে আমরা আলাদাভাবে বই নেওয়ার সুযোগটা দিই না, আমাদের নিলে ফুল সেটে নিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। আর তোমরা জানো যে ম্যাটেরিয়ালসের যে খরচ, মানে আমরা চাইলেই 4,000 টাকা 5,000 টাকা আরো কিছু এদিক ওদিক করে, যে আরো 2-4টা বই অ্যাড করে 4,000 5,000 টাকাও অনেকে অ্যাড করে দেয়, তো আমরা সেটা করতেছি না, কিন্তু আমরা এতটুকু বলতেছি আমাদের প্রত্যেকটা বই খুবই সুন্দর হতে যাচ্ছে, ইনশাআল্লাহ তোমরা এটা দেখবা। আচ্ছা, আমরা শেষ করে দিতে পারি। আচ্ছা, যেহেতু আজকে আসলে আমরা 1 ঘন্টার বেশি সময় চলে আসছি, আমরা শেষ করে দিচ্ছি এবং তোমাদের যার যা কোশ্চেন আছে সবগুলা নিব, তোমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আর 3 তারিখ প্রথম ক্লাস রাত 9:30 দেখা হচ্ছে ইনশাআল্লাহ।